আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ উচিত কথার ভাতনাই থেকে। আজকের লাইভে তো আজকের লাইভটা বেসিক্যালি কোনো গানের লাইভ না। আমি চেষ্টা করি মাঝে মাঝে আমাদের বাংলাদেশে চলমান যে পরিস্থিতি আছে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, আপনাদের মতামত জানার জন্য। আর যেহেতু সামনে নির্বাচন, একাদশ জাতীয় নির্বাচন 2018-র 30শে ডিসেম্বর ঘটতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে নির্বাচনকে ঘিরে রয়েছে নানান ধরনের জল্পনা কল্পনা। সাধারণ মানুষের মধ্যে রয়েছে অনেক ধরনের চিন্তা ভাবনা যে নির্বাচন কেমন হবে, সুষ্ঠু হবে কিনা। যেহেতু বিভিন্ন কারণে এবারের নির্বাচনটা বরাবরের অন্যান্যবার যেই নির্বাচনগুলো হয়েছে তার থেকে একটু ব্যতিক্রম। তো সেই কারণে মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উৎকণ্ঠা, নানান ধরনের বিষয়গুলো খুব স্ট্রংলি জড়িত আছে। তো এই কারণেই সাধারণ মানুষের জায়গা থেকে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, নির্বাচনের পরিবেশ কতটুকু পজিটিভ থাকবে, সেই বিষয়গুলো নিয়ে সবার মধ্যে একটা চিন্তাভাবনা কাজ করছে। তো সেখান থেকেই আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। নির্বাচন বিষয়ে আপনাদের আমি দলমত নির্বিশেষে যে যেখান থেকে আছেন সবার মতামত জানার চেষ্টা করব। একটা মিনিট। তো যারা কানেক্ট হচ্ছেন একে একে আমি সবাইকে আহ্বান করব যে আমার আজকের লাইভে আপনারা কানেক্ট হবেন। আর কানেক্ট হওয়ার পরে আপনাদের এখানে কলের অপশন শো করতেছি কিনা সেটা একটু কনফার্ম করবেন। আজকে যদি কলার অপশন শো না করে তাহলে দুর্ভাগ্য, তবে আমি আশা করছি যে আজকে কলার অপশন শো করবে। তো যে যেখান থেকে আছেন, যারা আমার ফ্রেন্ড লিস্টের আছেন, ফ্রেন্ড লিস্টের বাইরে আছেন, সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। সবাই আমার সাথে কানেক্ট হবেন, আপনাদের মূল্যবান মতামত জানবো নির্বাচনকে ঘিরে। যদি এইসব বিষয়ে সবাই কথা বলতে চায় না, টেনশন করে, তারপরে আমার ভালো লাগে এইসব বিষয়ে কথা বলতে। কারণ আমি যেহেতু এই দেশের একজন নাগরিক, তো সব কিছু সম্পর্কে আমার জানার অধিকার আছে। আর সেকেন্ড হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলা উচিত, যেহেতু আমরা এই দেশের মানুষ। কারণ বাংলাদেশটা আমি আপনার সবার, যে যে দল করি, কারো সাপোর্ট হয়তো ক্ষমতাসীন দলের সাথে, কেউ হয়তো ক্ষমতাসীন দলের বাইরে। তো তারপরে দেশটা যাতে সবার উচিত এই বিষয়গুলো নিয়ে আমাদের সুষ্ঠু গঠনমূলক সমালোচনা করা। তো সবাই কানেক্ট হবেন আশা করি। আর যারা কানেক্ট হচ্ছেন আমাকে একটু ফার্স্টে একটু কনফার্ম করবেন যে আপনাদের কলার অপশনটা শো করছে কিনা। যদি শো না করে তাহলে বুঝতে হবে যে হয়তো আমার পেজ সেটিংয়ে কোথাও না কোথাও এখনও ঝামেলা আছে। আজকে হয়তো শো করার কথা কলার অপশনটা। তো যাই হোক, সামনে আসছে একাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নানান জল্পনা কল্পনার যে এটা একটা প্রধান অংশ, সেটা হচ্ছে যে এবারে নির্বাচন অন্যান্যবার আমাদের বাংলাদেশে যেই বরাবর যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই পর্যন্ত ক্ষমতাসীন দলের মানে যারা লাস্ট ক্ষমতা ছিল তাদের নেতৃত্বে কখনো বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। আর সেই জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম আসছিল যখন আমাদের এরশাদ কাকা যখন ক্ষমতা ছিলেন, জাতীয় পার্টির এরশাদ কাকা স্বৈরাচার পতন আন্দোলনের পর থেকে, তখন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি, তারপর জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল সবাই একজোট হয়ে তত্ত্বাবধায়ক সরকার নামক একটা সিস্টেমের চালু করে। তো অতীতীয় বিভিন্ন সময় যারাই ক্ষমতায় ছিল, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা যদিও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পছন্দের জায়গা থেকে ছিল, বা তারা চাচ্ছিল একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, কিন্তু বাট যখন গঠন করা হয়েছে, কিন্তু যারা যখনই ক্ষমতায় আসছে তারাই সেটাকে নেগেটিভলি ইউজ করতে চাইছে। আজাদ ভাই কানেক্ট হয়েছেন। কাফিল ভাই কেমন আছেন? ভালো আছি। আবরার হোসেন মোল্লা ভাই ভালো। জি ভাই ভালো আছি। তো একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘটতে যাচ্ছে। এখন নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি আপনাদের একদম ফার্স্ট বলছি। কিছু কিছু প্রোপাগান্ডা বা কিছু কিছু ভুল তথ্য মাঠে ছড়াচ্ছে। যেমন আমার ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে জড়িত, বিভিন্ন গ্রুপ বলে বিভিন্ন দল করেন, কেউ হয়তো আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ শিবির করেন, এরকম অনেক বন্ধু আছে আমার। যেহেতু আমি একজন মানুষ, আমার সাথে অনেক মানুষেরই সম্পর্ক আছে। তো সেইখান থেকে একটা জিনিস আমি খেয়াল করছি, কিছুদিন আগে আমার টাইমলাইনে একটা বিষয় চলে আসছিল। বিষয়টা হচ্ছে যে ইলেকশনের আগ পর্যন্ত বাংলাদেশের সকল ধরনের মানে মাহফিল, তারপর হচ্ছে ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়েছে ইলেকশন কমিশন। তো এই বিষয়টা সম্পর্কে আমি একদম ফার্স্টে আপনাদের একটু ক্লিয়ার করব। আচ্ছা, শাইম ভাই কল অপশন শো করছে, ধন্যবাদ। একদম ফার্স্টে আমি একটু ক্লিয়ার করি যে এটা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি জানি না এটা কে বা কাহারা করছে, তবে আমার কিছু বন্ধু আছেন যারা আমার ফেসবুকে আছেন, তাদের মধ্যে যারা এই কাজটা করছেন আমি জানি যে উনি জেনে করছেন না, উনি হয়তো কারো পোস্ট শেয়ার করছেন বা উনি ওই পোস্টারে কপি করে নিজের টাইমলাইনে আপলোড দিচ্ছেন। তো এই বিষয়টা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। বাংলাদেশ নির্বাচন যেই কমিশন আছে, নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি বলছি আপনাদেরকে
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এখান থেকে এই প্রত্যাদেশ জারি করা হয়েছে। বিষয় হচ্ছে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সহায়তা প্রদান। এটা কিন্তু বন্ধ করার জন্য কোনো ধরনের নোটিশ নাই। তো আমাদের যে নির্বাচন কমিশন আছে তাদের ওয়েবসাইট থেকে যেটা বলা হয়েছে যে ধর্মীয় যেগুলা মুসলমানদের সাধারণ ওয়াজ মাহফিল সব কিছু চলবে, তবে এই ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন এখানে দেওয়া হয়েছে যারা হুজুররা আসবেন, যে এই হুজুরদের মধ্যে একটা জিনিস মাথায় থাকতে হবে যে হুজুররা যাতে কোনো মাহফিলে, কোনো সভায়, কোনো কিছুতে গিয়ে কোনো রাজনৈতিক প্রার্থী, যিনি ধরেন কথার কথা আমার এলাকার যে আওয়ামী লীগ প্রার্থী আছে, বিএনপি আছে, শিবিরের প্রার্থী আছে, বা জামাতের প্রার্থী আছে, বা জাতীয় পার্টির আছে, এখন কোনো হুজুর আসলো তিনি কোনোভাবেই কোনো দলকে রিপ্রেজেন্ট করতে পারবেন না, এটা তার উপর রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এটা আমার মতে ঠিকই আছে যে ধর্মীয় বিষয়ের সাথে যখন একজন প্রার্থীর বিরুদ্ধে কথা বলা হবে আর এটা রাজনৈতিক সমাবেশ না, তখন কিন্তু এটা রাজনৈতিক সমাবেশ হিসেবে কাউন্ট হবে। এই জিনিসটা একটু স্ট্রং করা হয়েছে। মাইনুদ্দিন ভাই লিখেছেন এখন 2 চোর একসাথে দেশ চালায়। সুমা দাস জয়েন করেছেন, ধন্যবাদ। তো এই বিষয়টা একদম একটা বিভ্রান্ত মানুষের মধ্যে ছড়ানো হয়েছে যে ধর্মীয় সভা, মাহফিল, ওয়াজ এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বন্ধ করা হয়নি, এটা চালু আছে, তবে একটু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এছাড়া নতুন কোনো সমাবেশ যেগুলো ধরেন একটা পার্টি, হুসেন আহমেদ ভাই লিখেছেন হাই, আগে যেসব দলগুলোর প্রচারণা ছিল না, হঠাৎ করে একটা ইসলামিক দল আসলো বা একটা সংগঠনের নাম দিয়ে কোনো একটা প্রোগ্রাম করতে ছিল, এগুলোর উপরে নির্বাচন কমিশন থেকে রেস্ট্রিকশনটা প্রজ্ঞাপন করা হয়েছে বা জারি করা হয়েছে। তো যারা কানেক্ট হয়েছেন আমি আশা করবো যে আমার এখানে যারা আছেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ শিবির করেন, তো নির্বাচন কেমন হবে এটা নিয়ে আপনার আমার মধ্যে নানান ধরনের উৎকণ্ঠা রয়েছে। তো সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত নিব। তো যারা আমার লাইভে কানেক্ট হতে চান আমাকে লিখবেন যে কল মি, আর যাদের কলার অপশন শো করছে কল দিবেন, রিকোয়েস্ট করবেন। যদি কলার অপশন না থাকে তাহলে আমি আমার আইডি থেকে আবার লাইভে আসতে হবে, আমি আমার পেজ থেকে আছি। আর যারা অলরেডি কানেক্ট হয়েছেন আমার পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন, কারণ আমি চাচ্ছি যে নির্বাচন সম্পর্কিত যত আলোচনা আছে আমরা এগুলোর সাথে কানেক্ট থাকি। আর সেকেন্ড হচ্ছে আরও 2টা বিষয় আমি ক্লিয়ার করছি। শৈলানা ভাই ভালো আছি, বিপুল ভাই, শিপন ভাই ভালো আছি। যেমন কিছুদিন আগে আমি 2টা ভিডিও করেছিলাম, একটা হচ্ছে গোলাম মাওলা রনি সাহেবকে নিয়ে, আরেকটা হচ্ছে আমাদের রাসেল ভাই লিখেছেন আমি কোন দল করি, আরেকটা হচ্ছে আমাদের হিরো আলম নিয়ে। তো হিরো আলম নিয়েও আমি কয়েকটা ভিডিও করেছি, আপনাদের সাথে কথা বলেছি, আপনাদের মতামত জেনেছি। তো হিরো আলম ভাইয়ের যেই ব্যাপারটা ছিল, হিরো আলম ভাইয়ের কিন্তু মানে নমিনেশন বাদ হয়ে গিয়েছে। নমিনেশন বাদ হয়েছে, তিনি ফার্স্ট হচ্ছে যে জাতীয় পার্টির তিনি মনোনয়ন পাননি, আর সেকেন্ড হচ্ছে যে তার নমিনেশনও বাতিল হয়েছে। এরপরে তিনি কিন্তু স্বতন্ত্র থেকে আবদার করেছিলেন, তো স্বতন্ত্র থেকে তার নমিনেশন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। কারণ হচ্ছে যখন স্বতন্ত্র কোনো প্রার্থী হইতে হবে, তো নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী মিনিমাম 1% ভোটারের স্বাক্ষর সহ জমা দিতে হয়। আমি এগুলো জানতাম না, আজকে এগুলো আমি এখন ঘাটছি। তো এই কারণে হিরো আলম সম্পর্কে যারা আগ্রহী ছিলেন বা কৌতূহল ছিল, হিরো আলমের মনোনয়ন বাদ করা হয়েছে, তিনি আর ইলেকশন করতে পারবেন না। প্রার্থীগত যোগ্যতাও তার কম আছে, আর সেকেন্ড হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি যোগ্য না, এই কারণে যে 1% ভোটারের স্বাক্ষর আপনাকে নিয়ে আসতে হবে, তো সেটাও উনি পারেন না, এই কারণে হিরো আলমের মনোনয়ন বাদ দেওয়া হয়েছে। আমার দোস্ত পলাশ জয়েন করছে, জাভেদ ভাই আছেন আমাদের সাথে। আর গোলাম মাওলা রনি সাহেবেরও মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে, নমিনেশন পাননি। দলীয়ভাবেও মনোনয়ন পেলেও কিন্তু আমাদের যে রিটার্নিং অফিসার আছেন তিনি হচ্ছেন পটুয়াখালী 3 আসনের থেকে নির্বাচন করার জন্য আসছে। তো নোংরা রাজনীতির কথা না বলাটাই ভালো। ফরাদ ভাইজান একটু বুঝে শুনে কমেন্ট করবেন। রাজনীতি নোংরা হলে বাংলাদেশটা কিন্তু চালায় রাজনীতিবিদরা, রাজনীতিবিদ ছাড়া কিন্তু দেশ চলে না। যে কোনো বিশ্বের সবগুলো দেশে কিন্তু উন্নত হচ্ছে রাজনীতিবিদদের কারণে। এখন রাজনীতি নোংরা হলে তো বাংলাদেশে আপনি ডাস্টবিনে ফেলা দিতে হবে। একটা মিনিট। ভাই হিরো আলমের গানটা শুনতে চাই, যেদিন গানের লাইভ করবো বস শুনবেন। তো আমি বলছিলাম যে গোলাম মাওলা রনি সম্পর্কে আমি বলছিলাম আপডেটিংগুলো আপনাদেরকে জানাবো, তো তার ধারাবাহিকতা আমি আপডেটিংগুলো জানাচ্ছি। গোলাম মাওলা রনি সাহেবের মনোনয়ন ফর্ম কেন বাতিল হয়েছে বা নমিনেশন ফর্ম কেন রিটার্নিং অফিসার বাতিল করেছে, এখন এটা সম্পর্কে একটু বিভ্রান্তি আছে। আজকে আমি এটা একদম সরাসরি কয়েকটা সাক্ষাৎকার শুনেছি গোলাম মাওলা রনি সাহেবের। তো তিনি বলেছেন যে তার নমিনেশন বাতিল হওয়ার পিছনে খুব সিম্পল একটা কারণ হচ্ছে যে যারা ইলেকশনে প্রার্থী হয়, একজন প্রার্থী যখন নির্বাচন করতে চায় তখন তাকে নির্বাচনী যে প্রধান ডকুমেন্টগুলো থাকে, মেইন ডকুমেন্টগুলোর সাথে একটা সাপ্লিমেন্টারি বা এডিশনাল ডকুমেন্টারি তাকে অ্যাড করতে হয়। জুয়েল ভাই জয়েন করছে, রনি তো ভালো না। আচ্ছা,
তো তাকে সাপ্লিমেন্টারি যে ডকুমেন্ট থাকে সেটাকে আমরা বাংলায় বলি হলফনামা। এই শব্দটার সাথে আমরা কম বেশি বাংলাদেশের মানুষ পরিচিত আছি। তো হলফনামার মধ্যে যে জিনিসগুলো দিতে হয় সেটা হচ্ছে যে আপনার তথ্য দিতে হবে, আপনার সম্পদের বিবরণ, তারপর হচ্ছে আপনার ইনকামের যেই সোর্স, এই বিভিন্ন বিষয়গুলো থাকে। তো সেইখানে একটা সাইন করতে হয়। আর এই হলফনামাটা হচ্ছে এডিশনাল ডকুমেন্টারি। এটা কিন্তু খুব বেশি নির্বাচন যে আইন আছে, নির্বাচন কমিশনের যে আইন আছে, সেইখানে এটা খুব মেজর ফ্যাক্ট না। তো তারপরেও গোলাম মাওলা রনির যে ভাষ্য ছিল বা তার যে অ্যাডভোকেট ছিল ব্যারিস্টার নুরুল আমিন, তার যে ভাষ্য ছিল যে নির্বাচনে যে অধ্যাদেশ আছে, যে আইন আছে, সেখানে এটা বলা হয়েছে যে যদি কোনো প্রার্থী যদি প্রধান ডকুমেন্টগুলোর সাথে তার হলফনামাতে ছোটোখাটো স্বাক্ষর না করে বা ছোটোখাটো ভুল হয়, সেগুলো তাৎক্ষণিক সে শুধরানোর সুযোগ পাবে। তো আজকে রনি সাহেবের একটা সাক্ষাৎকার ছিল সময় টেলিভিশনে, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। তো তিনি বলেছেন যে তার যে ভুলটা, এটা তার ভুল হয়েছে, তিনি স্বীকার করেছেন যে তিনি এখানে সাইন করেননি, কিন্তু তার যে ভুলটা ছিল সেটা খুব বড় মাপের ভুল না। নির্বাচন কমিশন থেকে ইচ্ছা করলে যে রিটার্নিং অফিসার ছিল, নর্মালি আগে অতীতে যেটা হয়েছে যে এরকম ছোটোখাটো সাইন টেন মিস হলে বা কোনো একটা তথ্য যদি বাদ পড়ে যেত হলফনামাতে, হলফনামা কিন্তু প্রধান ডকুমেন্ট না, সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে ওইখানে যদি কোনো কিছু বাদ পড়তো তাহলে তাকে রিটার্নিং অফিসারের অফিসে ডাকানো হতো, তাৎক্ষণিক সেটা সমাধান করানো হতো। তো তাকে এই সুযোগটা দেওয়া হয়নি কোনো না কোনো কারণে, যার কারণে অ্যাজ এ রেজাল্ট তিনি অ্যাপিল করেছেন। নির্বাচন রিটার্নিং অফিসার পত্রিকা বা নির্বাচন কমিশন যারা আছেন তাদের বরাবর তিনি অ্যাপিল করেছেন, আর এটার রেজাল্ট মেবি 2-4 দিনের মধ্যে আসবে। তবে তিনি আশাবাদী যে তিনি নমিনেশন পাবেন, তাকে মেজর কোনো কারণে বাদ দেওয়া হয়নি। সো গোলাম মাওলা রনি, আমরা সবাই জানি যে তিনি অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত এমপি ছিলেন। তারপর 2014 সালে বিভিন্ন কারণে আওয়ামী লীগের সমালোচনা করার কারণে তিনি কিন্তু 2014 সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। আর এখন এসে একদম লাস্ট পর্যায়ে এসে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। সেখানে তার আসনে যে গলাচিপা, তিনি যে এলাকার মানুষ, পটুয়াখালী 3 আসনে যিনি নমিনেশন পেয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের যে প্রধান আছেন, ইসি আছেন, ইসির ভাগিনা, মেবি উনি আওয়ামী লীগের সাপোর্টার, উনি পেয়েছেন। তো যার কারণে ক্ষোভে গোসায় তিনি বিএনপিতে কিছুদিন আগে যোগদান করেছেন, সবাই কম বেশি জানেন, আমরা অনেক কথা বলেছি, ভিডিও বানিয়েছি এইসব বিষয়গুলো নিয়ে। তো কেউ যদি কলে আসতে চান লিখবেন। আমি আমি আজকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে আপনাদের কি চিন্তা ভাবনা। এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতামত সুন্দরভাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে করবেন, যাতে কোনো ধরনের মানে দেশ বিরোধী বা রাষ্ট্র বিরোধী বা নির্বাচন বিরোধী কথাবার্তা না হয়। অনেকে এগুলোতে ভয় পান যে কথা বলতে গেলে তো ঝামেলা, বিষয়টা ঝামেলার না, বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন আপনার কথাগুলো। মাসুদ রানা ভাই লিখছেন রনি তো ভালো না। আচ্ছা, রনি ভালো না খারাপ, আপনি কি মানে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন মাসুদ রানা ভাই? তো কেউ যদি কলে আসতে চান লিখবেন, আর এই সম্পর্কে আপনাদের মতামত দিবেন যে নির্বাচনকে ঘিরে যারা বিএনপি ঘরানার আছেন। আচ্ছা, কায়েশ রে মানতেছে, আসাদ ভাই, আসাদুল্লাহ আসাদ ভাই, আমাকে আপনারা কল রিকোয়েস্ট করবেন ওইখান থেকে। কায়েশ কানেক্ট, আমি তোর কল দিছি। মফিজ ভাই লিখেছেন কল মি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজান? ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, অনেকদিন পর তোর সাথে দেখা। আলহামদুলিল্লাহ। কই আছিস? ঢাকা আছিস না এলাকায়? হ্যাঁ, ঢাকায় আছি। রোহান মাসরুর ভাই ভালো আছি। রোহান মাসরুর ভাই আপনি কলে আসবেন, আপনার এখানে যদি কলার অপশন থাকে। আচ্ছা কায়েশ, তো ওইখানে কি কলার অপশন শো করে? আমার এখান থেকে কিন্তু কারো কলার অপশন শো করে না, আমার ফ্রেন্ড লিস্টের মানুষ ছাড়া। হ্যাঁ ভাইয়া, শো করে। আচ্ছা, যাদের এখান শো থেকে করে। কলের অপশন শো করে তারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিব। তো কায়েশ এমনিতে কোন দলের সাপোর্টার? ভাই আমি কোন দলের সাপোর্টার না। তুমি পাগল বেটা। বাংলাদেশের পাগল ছাড়া তো কেউ কোনো দলের সাপোর্টার নাই, মনে মনে আছে না যে একটা থাকে না। ভাই লাভ কি? লাভ লস পরে, মানে এমনিতেই মানে ভালো লাগার জায়গা কোন দল সেটাই স্ট্রেট কাট কথা বলতে তো সমস্যা নাই না। আছে আবার এলাকায় গেলে মাইটার দিব কোনটা। না না ভাই, হ্যাঁ আমি ভাই নিজের দল, আমার নিজের দল, আমি একাই। আচ্ছা, পেটে পেট নিজে মানে কাজ করি, পেট নিজে নীতি। খাই, এটা শ্রমিক দল, আমরা সবাই শ্রমিক দল নাকি কামলার দল আমরা, ওটা সমস্যা নাই। হ্যাঁ। না, শ্রমিক শাহপরান দল ভাই বললে তো আমার আবার তখন পেশা কি? ইয়ে হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, মানে কায়েস শ্রমিক তো, দল আচ্ছা বললে তো তোর তখন উপায় একটা বিএনপি হয়ে ভালো যাবে। হয়েছে কি জানোস নি, যে তুই যেহেতু কোনো দল করস না, তো মানে তোর ধারণা কি যে বাংলাদেশে যে আমাদের সামনে নির্বাচন আসছে সেটা কি মানে সুষ্ঠু হবে নাকি হবে না? যদি হবে না তাহলে কেন হবে না, যদি হবে তাহলে কেন হবে? কারণ এটা দুইটা পার্টির মনোনয়ন চিন্তা, ভাইয়া সাধারণ হ্যাঁ মানুষ ভাইয়া, আমি হিসেবে। এখন হ্যাঁ বলি বাংলাদেশে এখন যে অবস্থা, আমাদের যে ওই যে আপনার মেশিনের মাধ্যমে নির্বাচন হবে হ্যাঁ হ্যাঁ। এখন প্রতি না প্রতি না, ইভিএম এর আমি এটা আবার জানাই দিচ্ছি,
যে ইভিএম ভোটিং মেশিনটা, অনেকে এটা কিন্তু একটু বিভ্রান্তিতে আছে, এটা ভালো কথা খেয়াল করছোস, যে ইভিএম ভোটিং মেশিনটা কোন কোন জায়গায় হবে, এটা কিন্তু সব জায়গাতে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট হবে না। 6টা জায়গাতে কিন্তু শুধু ইভিএম যে সিস্টেমটা এটা চালু করা হবে, আর বাকি জায়গাগুলোতে কিন্তু ইভিএম হবে না। একটা মিনিট, আমি একটু দেখে দিচ্ছি, এটা আমি একটু আগে বের করছিলাম, কারণ এগুলো অনেকের মধ্যে একটু বিভ্রান্তি আছে, ইলেকশন নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি আছে। তো ভাইয়া শুনেন, ইভিএম এর যেটা হচ্ছে, যে আমার কথা হলো যে লাইভ হবে সবকিছু, হুম। লাইভেই হয়ে যাবে। আমি ভোট দিব, এখন মনে করেন যে আমি ফিঙ্গার দিলাম, হ্যাঁ আমার আইডি খুলে গেল, অটো অন্য কেউ আসে তো আমার এখানে দিতে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সিস্টেমে যদি প্রতিটা আসনে করা যেত, তাহলে আমার প্রতিটা কেন্দ্রে করা যেত, তাহলে আমার মনে হয় এটা সুষ্ঠুভাবে হইতো। আর প্রিভিয়াস যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো তো সবাই দেখছে ভাই, সুষ্ঠুভাবে হয়েছে না দুর্নীতি হয়েছে না কি হয়েছে, সবই তো দেখছে, দেখছে না? হ্যাঁ, ইভিএম এর জনগণ তো ব্যাপারটা আমি সবই একটু ক্লিয়ার দেখে। করে দিচ্ছি সবারই। মফিজ ভাই বাংলা জনগণের পার্টি বিএনপি ভাই আমাদের বগুড়া আসনে দুপাশে ভাই নমিনেশনটা কে পাইলো। বস বগুড়া আসনে আমি আপনাকে জানাচ্ছি, একটু দেখতে হবে। আচ্ছা, ইভিএম যে ভোটিং ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা, সেটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এবার এটার প্রয়োগ হবে না। এটার প্রয়োগ হচ্ছে ফার্স্ট হচ্ছে রংপুর 3-এ, রংপুর 3-এ, খুলনা 2, সাতক্ষীরা 2, ঢাকা 6, ঢাকা 13, চট্টগ্রাম 9, এই 6টা রিজনের যারা ভোটার আছেন তারা ইভিএম এর ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর এর বাইরে সারা বাংলাদেশে যেই নির্বাচনী কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু ইভিএম সিস্টেমে ভোট হবে না। এটার একটা প্রোপাগান্ডা কিন্তু অনেকে চালাচ্ছে যে এবার ইভিএম এ পুরো বাংলাদেশে হবে। তো আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি বের করে আপনাকে জানাচ্ছি। সো এগুলোর মধ্যে কোনো ভুল নাই। আবার কিছুদিন আগে আমি একদম বক্তব্যের শুরুতে বলছি যে নির্বাচন কমিশন বাংলাদেশের ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে, এই ধরনের একটা প্রোপাগান্ডা কোন একটা রাজনৈতিক দল চালায়, তো এটা কিন্তু ভুল। ধর্মীয় যে ওয়াজ মাহফিল সভা সমিতি সব কিছু করতে পারবে, কিন্তু ইলেকশন কমিশন থেকে জাস্ট একটা জায়গা তারা ক্রিয়েট করছে যে এটা করা যাবে না যে কোনো ওয়াজ মাহফিলে কোনো হুজুর কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে কোনো ধরনের প্রচারণামূলক বক্তব্য দিতে পারবে না, আর এটা অবশ্যই এটা উচিত না। হ্যাঁ, এই জায়গাতে সুতরাং বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল করতে পারবেন, এগুলো ফেসবুকে যারা প্রচার চালাচ্ছে এগুলো এক ধরনের বিভ্রান্তি। অবশ্যই তারা দেশকে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট করাইতে চায়, আমি এটা মনে করি। কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকলে আপনি পাবেন, আপনি গুগলে গিয়ে লিখবেন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট, আপনার কাছে টোটাল এ টু জেড ইলেকশনের বিষয়গুলো চলে আসবে। রোহান ভাই কল তো কিভাবে ভাইয়া দেয়? শুনেন, আচ্ছা, কল তো ওইখান ভাইয়া থেকে শুনেন কিভাবে আমি বলি, দিছিস একটু বুঝাই দে তো, অনেকে বুঝতেছে না যে যারা আমার ভিউয়ার্স আছে তারা আমার কিভাবে কমেন্ট আমার কলটা অপশনে দেয়। গিয়ে রিকোয়েস্ট করতে হবে, কমেন্ট অপশনে গিয়ে কলের জন্য রিকোয়েস্ট করতে হবে, একটা চিহ্ন থাকবে, ওখানে ক্লিক একটা করলে মানুষের কল্লার তারপরে মতন আপনার মনে কল চিহ্ন দেওয়া শুরু। আছে, ওই কল্লার মতন চিহ্নের মধ্যে হ্যাঁ হ্যাঁ ক্লিক হ্যাঁ। করলে বস আমার এখানে কল চলে আসবে। রোহান ভাই, ইমতিয়াজ তো লিটন ভাইয়া লিখছে শুনেন, ভাই আপনি সরকার। যেটা হ্যাঁ, বললেন যে নির্বাচনের কথা, নির্বাচন নিয়ে বললেন, তো আমি ভাই কারে নির্বাচন মানে ভোটটা দিব, ভোটটা কারে? প্রার্থীর একটা ভোট যোগ্য দিবি। লোক, যে কিনা মনে করেন যে শিক্ষিত লোক হইতে হবে। আমাদের যখন মনোনয়নপত্র দাখিল করি, তো ওখানে কোথাও লেখা তোর নাই যে এলাকা কোনটা, কায়েসের শিক্ষাগত এলাকা যোগ্যতা কোনটা? এটা লাগবে। স্যার আমার নওগাঁ 47-2 আসন, এখানে শিক্ষিত লোকই আছে, তাহলে তার সমস্যা সমস্যা নাই, নাই। তাইলে সমস্যা নাই মানে আমার না সমস্যা নেই, কিন্তু সারা ভাইয়া শুনেন আমি বাংলাদেশ। বলি, হ্যাঁ, বাকি বাংলাদেশে নমুনা। আমি আমি- ভাই আমি কিছু কথা বলি, হুম। সেটা হলো যে আমরা যদি স্কুলে, একটা প্রাইমারি রোহান ভাই স্কুলে আপনার যদি কল আসছে, শিক্ষকতা আমি নিব। করতে যাই, হ্যাঁ। ভাইয়া শোনেন, আমি যদি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে যাই, সেখানে আমার শিক্ষাগত যোগ্যতা লাগে, যে সেটা মনে করেন মিনিমাম ডিগ্রি পাস লাগে। তো সেখানে আরে এত কয়টা দূর স্টুডেন্ট যাইস থাকে? না বাইরে, মিনিমাম। নিজের বাচ্চাটারে পড়ানোর লাগেও তো আমাদের বাচ্চাটারে যে পড়াই ক্লাস 1 এর একটা বাচ্চারে সরু সরে শিখাইবো, মাস্টারটা খুঁজি মিনিমাম মেট্রিক লেভেলের, মিনিমাম একটা মেট্রিক পাস একটা বাচ্চা খুঁজি, লাগবে, একটা তাহলে এত বাচ্চারে বড় একটা 1-2 দেশ। শিখাইতে। তো সেটা আমি তো জানি না, ভাইয়া শুনেন, একটা দেশ সেটা আমরা চালাইতে, জনগণ আশা আর করি যে নির্বাচন আন্তর্জাতিক কমিশন থেকে এগুলা আরো ভাইয়া স্ট্রং শুনেন আমি হওয়া বলি, দরকার। তো ভাইয়া শুনেন, তারা তো মনে করেন যে একটা দেশ চালাবে, পুরো আন্তর্জাতিক লেভেলে কাজ করবে, পুরো ওয়ার্ল্ড নিয়ে কাজ করবে, তাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে, তাই না? মাস্ট বি, মাস্ট তো বি। দেখেন, দশম নির্বাচনে যে এমপিরা ছিল, আপনিও দেখছেন আমরাও দেখছি, কতজন শিক্ষিত ছিল। তো কিভাবে ভাই, কারে ভোট দিব, এখন কারে না না, সমর্থন এখন করবো, কি এইখানে করবো? বিষয়টা হচ্ছে তার থেকে বাংলাদেশ যে চুপচাপ আমি নির্বাচন একা আছি, কমিশন ভালো আছে, আছি। নির্বাচন কমিশনের তো একটা নীতিমালা আছে। যেমন আমরা যখন একটা চাকরির জন্য বিজ্ঞপ্তি দেই, আমরা এটাতে যোগ্যতা দেখে যাই যে কি কি যোগ্যতা আবশ্যক। তো এখন কোথাও না কোথাও বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যারা ধর অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ফার্স্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করার সুযোগটা পাইতে গেলে তো যোগ্যতাটা নিশ্চয় তার থাকে। এখন সেই জায়গাতে ওই কারণে আমি হিরো আলম নিয়ে একদিন একটা লাইভ করছিলাম, যে হিরো আলম যদি নমিনেশন কেনার ক্ষমতা রাখে, এখন এটার এগেনস্টে আবার আরেকটারা কইছে যে ভাই খালেদা যেহেতু পড়াশোনা খুব কম করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, এখন এগুলো হচ্ছে অতীতে আমাদের রাজনীতিটা যাই ছিল, বাট সামনে এখন একবিংশ শতাব্দী,
জমানা যথেষ্ট ডিজিটাল হয়েছে, আমরা চাঁদে রকেট পাঠাইছি, আমরা স্যাটেলাইট পাঠাইছি। তো এই বিষয়গুলোতে এখন গুণগত পরিবর্তন করার দরকার, এটা আমি মনে করি। যাক, সাধারণ মানুষ হিসেবে আপনার মতামত সুন্দর, তো ভাইয়া কিন্তু ভাই হিরো তো আলমের এখানে কোনো দোষ এখন নাই। তুই অরিজিনালি কোনো দল হিরো করস আলমের না, এখানে কোনো দোষ নেই। কাশ কি অরিজিনালি কোনো হিরো দলের আলমের সাপোর্টার কোনো না, দোষ নাই ভাইয়া। জি ভাইয়া। অরিজিনালি কোনো দলের সাপোর্টার না। না ভাইয়া, দলের সাপোর্টার না, আমি কোনো দলের সাপোর্টার আচ্ছা না। যাক, তাহলে তোর মন্তব্য যেগুলো আছে এগুলো নিরপেক্ষ মন্তব্য। আমিও চাই যে আমাদের ইলেকশন কমিশন থেকে কিছু প্রজ্ঞাপন জারি করা হোক, যে একটা এমপি হইতে গেলে তার মিনিমাম এডুকেশনাল কোয়ালিটি কতটুকু লাগবে, মিনিমাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার মনে হয় যে একটু আর্থিক কোয়ালিটিও দরকার, কারণ কি, ধর এখন আমরার মতন গরিব মানুষ যদি কোনো সময় এমপি হই, এখন কোন রকমে একটা বাড়ি করছি একতলা, এই পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে। কারণ আমি যদি এমপি হই, আমার চিন্তা থাকবো কি, যে 5-7 তলা 10 তলা 2টা ফ্ল্যাট কিনা, তো এগুলা কিনার ধান্দায় কিন্তু আমি দেশ খেয়ে এলাম। তো আমার মতে কোথাও না কোথাও একটা এমপিরও মিনিমাম একটা আর্থিক কোয়ালিটি দেখা তারা দেওয়া দরকার, যে না, অন্তত খাইলেও একটু কম খাইবো, খায় তো সবাই কম বেশি খায়, হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি। তারপরেও তো তবে ভাইয়া শুনুন, আরেকটা জিনিস করা উচিত, যে আপনার হলো মনে করেন যে ইয়াসিন আরাফাত ভাই সুন্দর বাইরের লিখছে, কান্ট্রি। তাইবারি তো ভাই ভাইয়া লিখছেন। শুনেন, আচ্ছা বাইরের দাঁড়া, আমি একটা কান্ট্রি। কয়টা কমেন্ট পড়ে নি ভাই। আমার মনে হয় নৌকা ভোট না দিলেও নৌকা জিতবে, বিএনপি মনোনয়ন বাতিল হয় কেন, উত্তর দেন রাহুল মেঘের মতন বাতিল হয় না কেন। মফিজ বলল ভাই, এটা আপনি যেমন বুঝেন আমিও বুঝি। এখন নির্বাচন কমিশনের আইন থেকে রিটার্নিং অফিসারের যে ভাষ্য, আপনি এ টু জেড ডকুমেন্টের, যেমন গোলাম মাল্লা রনির মনোনয়ন কেন বাতিল হয়েছে, অনেকে কিন্তু মনে করছেন ফার্স্ট, আপনি দেখেন এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি শুরু হয়েছিল। আমি লাইভে আসছি এই কারণে যে সাধারণ মানুষ শোনেন ভাই, কথার কথা আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি, আমার একটা লাইভের বক্তব্যের উদ্দেশ্য এটা থাকবে না যে অন্য দলকে ছোট করা। আমার লাইভ আপনারা দেখেন বিধায় আমি লাইভ করি, আর আমি এই জন্য চাই যে আপনাদেরকে তথ্যমূলক বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য। গোলাম মোল্লা রনি সাহেব কিন্তু লাইভে আইসা বলছেন, একটা টিভির সাক্ষাৎকার, সময় টিভির সাক্ষাৎকারে বলছেন যে ওনার ভুল ছিল, উনি একটা জায়গায় সাইন করে নাই। আর ওইটা কিন্তু যদিও মেজর ফ্যাক্ট না, নন মেজর ফ্যাক্ট। এখন নন মেজর যেহেতু, একটা জিনিস আবার বোঝা উচিত, সময় যখন খারাপ যায়, যখন কারো সময় খারাপ যায়, গোলাম মোল্লা রনি সাহেব তো নিশ্চয়ই এতটা বিজ্ঞ লোক, ওনার বোঝা উচিত ছিল যে একটা চুল পরিমাণ ভুল হলে উনি কিন্তু ধরা খাইবে, এটা বোঝা উচিত না নরমালি। এখন উনি আওয়ামী লীগ থেকে যদি নমিনেশন সাবমিট করতো, সেই ক্ষেত্রে এতটা উনি চিন্তা না করলে চলতো, যেহেতু উনি দল চেঞ্জ করছেন, আর উনি ট্যালেন্টেড লোক, আর তার এই দল চেঞ্জটা সাধারণভাবে নিবে না আওয়ামী লীগ থেকে শুরু করে। আবার কেউ কেউ ভাবতেছেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে, এটা অনেকের ধারণা। তো সেই জায়গাতে গোলাম মোল্লা রনি সাহেবেরও একটা ভুলের জায়গা ছিল, যে তিনি এখানে সাইন কিন্তু একটা মিস করেছেন। সেটা উনি বলেছেন যে 2টা কপির মধ্যে উনি হলফনামে সাইন দেন নাই। তো সেই কারণে কিন্তু তার নমিনেশনটা রিটার্নিং অফিসার বাদ দিছে, যদিও এটা এপিলে আছে। এপিলে নরমালি এটা আপনার 1 সপ্তাহ সময় নিবে, ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত। এর মাঝখানে যদি না হয় তাহলে আর হবে না। ভাই একটু কল দেওয়া যাবে? জি, আমি একটা জন করে কলে নিচ্ছি। তো ঠিক আছে কায়েস, সাথে থাক ভাইজান। আজকে কয়েকজনের কলে নেই যারা বিএনপি তবে ভাইয়া কর্নার শুনুন, আছেন। আরেক মিনিট, হ্যাঁ, আরেক মিনিট ভাইয়া। হ্যাঁ। তবে আমার মনে হয় যে নির্বাচন হবে, সমস্যা নাই, এই যে 30 তারিখে নির্বাচন হবে, তারপরে সংসদ গঠন হবে। তো নতুন সংসদ গঠন হওয়ার পরে আমরা যেমন কাজ করি, রেগুলার কাজে যাই, তাদেরও প্রতিটা অধিবেশনে উপস্থিত থাকতে হবে, নাহলে স্যালারি কাটা যাবে। এই ধরনের কোনো কিছু যদি এখন পদক্ষেপ এগুলা নিতে তো পারে, আমরা তাহলে আমজনতা দেশে তো এতটা সেন্সিটিভ না। আমরা আমজনতা কি জানো, সারা বছর যাই করি, ইলেকশন ক্ষণে আসলে মার্কা, ধর আমার মনে মনে তো একটা মার্কার সাপোর্টার আমি, বা তুইও মনে মনে একটু হ্যাঁ। কম বেশি আছে। তো কম বেশি সাপোর্টার যারা, আমরা মার্কার সাপোর্টার, কথার কথা আমি যদি আওয়ামী লীগ করে নৌকা প্রতীকে জিনিয়ে এসে আমি তারাই ভোট দিব, এটা হচ্ছে আমাদের ভিতরে একটা, মানে আমাদের ব্লাডের একটা নেগেটিভ অংশ। ঠিক আছে, তো যাই হোক, কায়ের সাথে থাক। আহ ধন্যবাদ কানেক্ট হওয়ার তো জন্য। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আচ্ছা। মাস্টুর ভাই আপনি আছেন কিনা? মাস্টুর ভাই কি আছেন? রোহান মাস্টুর ভাই, আপনার কল আমি নিয়েছি, আপনি কানেক্ট হন। রহিমুল্লাহ ভাই লিখেছেন, কেন ভাই এরকম কেন হবে? ধর ধর জামাত ধর, ধরে ধরে লোকাবে ভর। আচ্ছা, সোহাগ ভাই মনে হয় খুব কর্রা আওয়ামী লীগ। তাইব আলী ভাই, নুরুল হুদা মূলত হুদা হুদা কমিশন। আচ্ছা মাসরুর ভাই, আপনাকে কল দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন মাসরুর ভাই, আপনি ওইখান থেকে অ্যাকসেপ্ট করেন। শালম ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? শালম ভাই, কল অপশন চালু হয়েছে, আমি আতিক ভাইয়ের ফোন দিছিলাম। তরুণ দাবি এক ব্যক্তি দুবারের বেশি সরকার প্রধান। আমি আমার ব্যক্তিগত কিছু মতামত দেই, আপনাদের জানি না কেমন লাগবে শুনতে। মা আমার বেহেশত, নির্বাচন মনে হয় ডাকাতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশেষে অবশেষে পাইছেন তাইলে আমারে, না? হ্যাঁ, বহুত কষ্ট হয়েছে, আচ্ছা আচ্ছা, কেমন অনেক আছেন কষ্ট ভাইজান, হয়েছে। কই থেকে আছেন? কিন্তু আমি তো বাংলাদেশ থেকে, আপনাদের নিজের দেশ। আচ্ছা আচ্ছা, সাথে কি আমাদের ভাতিজা না ভাতিজি? ভাতিজা। রাসেল ভাই কলে নিব জি, আমি সবাইকে কলে নিব, খুব বেশিক্ষণ না, 2 মিনিট 2 মিনিট করে সবাই কলে নিব। আমারে দয়া করে কি ইনবক্সে কল দিয়েন না।
এইচ ভাই না কি ভাই আমি জানি না, আপনি মনে হয় ইনবক্সে কল দেওয়া শুরু করছেন, মেসেঞ্জারে কল দিন না। ভিডিও কল দিছে কাকা। কাকা করে মেসেঞ্জারে কেউ কল দিবেন না। আলামিন ভাই আপনি দেখতেছেন, গোলাম মোল্লা রনি বাদ দিলাম, আরো সারা বাংলাদেশে বিএনপি মনোনয়ন বাদ শুধু বিএনপি ভুল, আওয়ামী লীগ কি ভুল করে না? মফিজ ভাই এই ব্যাপারে যদি কথা বলতে হয়, সেটা আপনি যেমন বুঝেন আমিও বুঝি, আমরা সবাই কিন্তু বুঝি, কিন্তু বুঝে আমরা নীরব। এখন আপনার যখন আমরা লাইভে, এগুলো কিন্তু আগে এক ধরনের নর্মাল ছিল, কিন্তু এখন আপনি লাইভে এসে যখন সরকারি কোনো প্রতিষ্ঠান অনলাইনের যে একটা নীতি নির্ধারণ কিন্তু দিচ্ছে যে অনলাইনে আপনি কথা বললে কতটুকু কথা বলতে পারবেন, যেহেতু আমি ব্যক্তিগতভাবে এমপি প্রার্থী না হইলে ধরেন আমি কইতাম ভাই যে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? তো যেহেতু আমি থার্ড পার্সন হিসেবে চিন্তা করি, থার্ড পার্সন হিসেবে কথা বলি, এটা আমরা বুঝি যেই দল ক্ষমতায় থাকবে, আপনার ভাই যদি এলাকার নেতা হয়, আপনি যেমন ফায়দা লুটবেন, চা দোকানে যে চিনি বেশি নিবেন, তুই চিনস আমি কার ভাই, তুই বেটা জানোস আমি কার কার ছেলে, আমি কে, এটা আমরা সবাই বলি। তো ওইটার একটা প্রতিফলন প্রতিটা জিনিসেই ঘটবে। যেই দল সরকারে থাকবেন সুযোগ সুবিধা নরমালি বেশি পাবেন, এটা তো একটা বিএনপি থাকলেও পাইতো, আওয়ামী লীগ থাকলেও পাইতো, এটা খুবই সিম্পল, এটা আপনার সাধারণভাবে নিতে হবে। আচ্ছা মাসুর ভাই, আপনার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় কি, কোনো দলের সাথে আছেন নাকি না এমনি সাধারণ জনগণ হিসেবে আছেন? আসলে আসলে আমাদের দেশে তো মনে করেন এখন সাধারণ দর একদমই কমে পাওয়া যায়। খালেদা জি একসময় বলছিল যে পাগল, তারপরে কি বলে যে আচ্ছা, পাগল ছাড়া আর কেউ সাধারণ নাই। হ্যাঁ সাধারণত সেই একটা সেই দলকে কারণে তো অবশ্যই কইলাম, অবশ্যই সাপোর্ট করে। সবাই মনে মনে কোন দলকে সাপোর্ট করে। আনোয়ার ভাই দেশটাকে আরো ধ্বংস করে দেয় ভাই, আপনি অনেক রসিক মানুষ, ভাইয়া ধানের শীষের জোয়ার উঠছে। জোনায়েদ ভাই রাইট, আপনার এখন ধানের শীষের জোয়ার উঠছে, নৌকালরা কয় বন্যার পানি আইব সামনে, নৌকা ভাইসা যাইব। তো কি ভাই কি শুরু করছেন বুঝলাম না। আচ্ছা যাক, আমি বেসিক পয়েন্টেই কথা বলতে চাচ্ছি। জি বস, আপনার রাজনৈতিক মানে পরিচয়টা আর কি, আসেনি না নাই? ভাইয়া আমার রাজনৈতিক জয় বাংলা, পরিচয় সালাম অবশ্যই ভাই। অবশ্যই আছে। আচ্ছা অবশ্যই অবশ্যই আছে, আমি একটু বিএনপি সাপোর্টার আর কি। আচ্ছা আচ্ছা, একটু না অল্প, না বেশি, না পুরাটা, একটু না, নাম্বার আসলে একটু একটু হলে কেমনে মুখে হইব? চলে আসছে একটু, খালি একটু না, একদম কট্টরে। আচ্ছা আচ্ছা, কট্টর হওয়াই ভালো, আমার মতো যে কোনো দলের সাপোর্টার। বাস্তবটাই বলে দিলাম আর কি। তবে আবার কট্টর বলতে বেশি কট্টর লইব না, ওই যে কিছু থাকে না যে কট্টর হুজুর, কট্টর হুজুর যেমন ক্ষতিকর, কট্টর সমর্থকও ক্ষতিকর, যে দল যেটা কইছে এটাই, আপনি কি ওইটা আবার মানেননি, যে নেত্রী না, যেটা কইছে ওই ধরনের এটাই? দলকানা না, দলকানা, হ্যাঁ দলকানা হ্যাঁ না। সেটাই, মানে সাপোর্টার দলের ভালো মন্দ সম্পর্কে কথা বলার মতো সৎ সাহস রাখেন। আমি চাই প্রতিটা কর্মীর এরকম হওয়া উচিত। দলকানা হইলে তো আম্মাই কইছে, নেত্রী কইছে, কইয়া বেহস হয়ে যায়, কয় লন্ডনের থেকে খবর হয়েছে, আরেকজনে কয় যে নেত্রীর ছেলে অর্ডার দিচ্ছে। তো এগুলা করতে কিন্তু সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আপনার চিন্তা ভাবনায় কি বলছে, আপনার যে এলাকা, ওইখানে আপনাদের মানে নির্বাচনী প্রিপারেশন কি অবস্থা? আসলে আমাদের প্রিপারেশন বলতে আমাদের ফেনী, আমাদের তো ফেনীর বিষয়টা তো আপনি ভালো করে, বিএনপির ঘাঁটি বর্তমানে তাইবারি ভাই ফেনীতে। জামায়াত, না তাইবারি উনি জামায়াত না, উনি বর্তমানে হচ্ছেন যে বিএনপির লোক। রাসেল ভাই এই প্রবাসে, একটু ঘুমাবো, একটু কথা বলে যেতাম। জি রাসেল ভাই নিবে, একটু সাথে থাকেন। জি বস। যে আমাদের ফেনীতে তো এমনি সাধারণত এটা একটা বিএনপির ঘাঁটি। এমন কোনো কেন্দ্র নাই যে কেন্দ্রের মধ্যে বিএনপি উইনার হয় না, প্রত্যেকটা কেন্দ্রে বিএনপি উইনার হয়। তাহলে কিন্তু আপনারা এখন তো আরামে মনে আছেন। করেন এখন আর ওইটা নাই। এখন তো আচ্ছা মনে এখন করেন আবার ওইটা উল্টো হয়ে নাই, গেছে, সব জায়গায় দখল। দখল করে লাইছে। সব দখল। আচ্ছা তাহলে কি মানে এখন তো তাই বুঝতে হবো, যেটা বিএনপির ঘাঁটি ছিল এখন যেন আওয়ামী লীগ দখল করছে, তাহলে কি বিএনপি ওয়ালারা আওয়ামী লীগ হয়ে গেছে নাকি সব? আওয়ামী লীগ হয় নাই মনে করেন, যদি কারো হাতে যদি মনে করেন অস্ত্র থাকে তাহলে তো ওইখানে জনগণ আর কিছু করতে পারে না, মানে যেখানে আপনি পুলিশ বলতে থাকে চাইতেছেন যে ওখানে কিছু প্রশাসন করার বা নাই। ক্ষমতার অপব্যবহার হচ্ছে আপনাদের ওইখানে কোথাও না কোথাও? অবশ্যই অবশ্যই অপব্যবহার করতেছে, এটা তো অবশ্যই, এটা দেখতেছেন। আচ্ছা আচ্ছা, না আমি তো ফেনীতে যাই নাই, মানে ফেনী যেহেতু বিএনপির ঘাঁটি, যেমন ঢাকা গাজীপুর, এখানে কিন্তু খুবই বিএনপির শক্ত ঘাঁটি, কিছু কিছু জায়গা আছে বিএনপির স্ট্রং ঘাঁটি। তো ফেনীও নরমালি আমি যতটুকু জানি এটা একটা স্ট্রং ঘাঁটি, আপনাদের এলাকাটা। জি, আমাদের ফেনীটা তা আপনি মানে কি এটা প্রত্যাশা বিএনপির ঘাঁটি করেন, হিসেবে পরিচিত। তো প্রত্যাশা করেন যে নির্বাচন সুষ্ঠু হবে? আমি আপনার এখনো পর্যন্ত বস আশি একটা মিনিট, পার্সেন্ট একটা মিনিট, একটা মিনিট। অবশ্যই আমি একটু ঘুমাবো, একটু কথা বলে দিচ্ছেন। বাংলা মানুষের মনের পার্টি বিএনপি আওয়ামী লীগ চার ক্ষেত্রে। জি মাসরুর ভাই, মফিজুল্লাহ ভাই, এদেশে সোনার কলা সব ধরনের ব্যাংক লেগে যায়, মাসুমা জোড়াপা নৌকার ধানের শীষ 226।
আচ্ছা, ওই যে আমাদের এটা মাসুমা আপা যে মনে হচ্ছে ইয়ার সাপোর্টার, যে কি যে বলে আমাদের চরমনাই পীর এটা সাহেবের ইসলামী সাপোর্টার। আন্দোলনেরই হবে, এটা সরমায় হ্যাঁ, বেশি হ্যাঁ, হবে হ্যাঁ। রে। না, ঠিকই কইছো তো, একদিকে এটা তো ঠিক একটা কইছে। আপনি দেখেন ওনার কমেন্টটা কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ যারা সাধারণ, ওই যে পাগল হিসেবে যারা বলেন আর কি, ওই পাগল যারা আছে জি তারা কোথাও না কোথাও কিন্তু এই জায়গাতে একমত যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, লাস্ট স্বাধীনতার তো গেল 71 থেকে হচ্ছে 25, 18, 43, 44 বছর হচ্ছে, না সরি 29 আর এখানে 18, প্রায় 47 বছর হচ্ছে স্বাধীনতার। তারপরে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি আর এরশাদ কাকার হাতেই বিভিন্ন সময় ক্ষমতা ছিল। ক্ষমতায় কখনো খালেদা জিয়া, কখনো আমাদের শেখ হাসিনা, কখনো এরশাদ কাকা, কখনো মানে শিবিরের তারাও কানেক্টিং হয়ে ঢুকছে। তো বেসিক্যালি মানে দীর্ঘ একটা সময় ক্ষমতা থাকলে তো মানুষ মনের মধ্যে জায়গা করে নেয়। এখন কেন এখানে অন্যান্য দলগুলোর উৎপত্তি হচ্ছে, এই যে মাসুমা আপার যে ডায়লগটা, কিন্তু আমিও মনে করি যে কোথাও না কোথাও সত্য। মানুষ বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, আরে তার কই জামু, ভোট তো এইখানে ছাড়া দেওয়ার উপায় নাই। আর মানুষ আরেকটা জিনিস ভয় পাচ্ছে, যদি আপনারা পাশ করেন, বিএনপি ওলারা পাশ করে, তাহলে বলে আওয়ামী লীগ পিটিয়ে দেশ থেকে ভাগাই দিবেন, মানে এটা যে একটা মানুষের মনে একটা চিন্তা ভাবনা আর কি, এটা আসলে কতটুকু আপনি মনে করেন? এটা যদি এরকম যদি হইতো তাহলে মনে করেন 96 সালে আওয়ামী লীগ যে অবস্থা দেশ শাসন করেছে, যে অবস্থা মানুষ মারছে, শুধু আমাদের ফেনীতে হুম। তৎকালীন জয়নাল হাজারি 43 থেকে 44 জন বিএনপি নেতা কর্মী দিনে দুপুরে আপনার রাস্তার উপরে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে মানুষ হত্যা করছে। যখন 96 পরে যখন আপনার বিএনপি 2001 সালে ক্ষমতায় আসলো, কই তখন তো বিএনপি তাদের প্রতিশোধ নেয় নাই, তাহলে না, এখন কেন এখন প্রতিশোধ এখন নিব কোথাও বিএনপি? মনে করতেছে কেন যে এখন কেন, এটা একটা কারণ আছে। যে কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে গতবারে যে ক্ষমতায় আসাটা 2014 সালের, এটা কোথাও না কোথাও একটু বিতর্কিত। কোথাও না কোথাও কিন্তু এটা বিতর্কিত ভাবে ক্ষমতায় আসছে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে এই লাস্ট টার্মের ক্ষমতায় বিএনপির যে মহাজোটের আপনার যে প্রধান শরিক দল আছে জামায়াত শিবির, তাদেরকে কিন্তু এক ধরনের অস্তিত্ব বিলীনের পথে। এক, সেকেন্ড হচ্ছে যে জি আপনাদের যে প্রধানমন্ত্রী ছিলেন, অতীত প্রধানমন্ত্রী, আপনাদের দলীয় যিনি প্রধান, তিনি তো জেলে আছেন। থার্ড হচ্ছে যে আহ তারেক ভাই, উনি বাংলাদেশের বাইরে আছেন বিভিন্ন কারণে, কিন্তু এবার ক্ষোভের জায়গাটা, বা আরেকদিন আমাদের ওই যে খালেদা জিয়া উনি বলছিলেন মেবি একটা আন্দোলনের সময় উনি যখন গেট থেকে বের হতে পারছিলেন গোপালগঞ্জ না, একটা পুলিশ, একটা, হ্যাঁ, যে গোপালগঞ্জের নাম গোপালগঞ্জের পরিবর্তন নামই করা বদলাই হবে। দিব। এগুলোতে তো সাধারণ মানুষ কোথাও না কোথাও হালকা হালকা আতঙ্কিত আর কি। তো এগুলোর ব্যাপারে আপনার মতামত কি? না ভাইয়া, এটা আসলে একদিকে যদি দেখেন, আপনাদের বাড়িতে কুমিল্লার ইংলিশের কিছু শব্দও পরিবর্তন করেছে এই সরকার, এটা মনে হয় আপনি আচ্ছা। জানেন। তো যদি একটা জেলার নাম পরিবর্তন করে, সেখানে আমরা দোষের কিছু না। না, আমি এটা ধরেন এক সেন্সে যে কুমিল্লার যে নামের ইংরেজিতে পরিবর্তন করছে, বাংলায় করে নাই। এখন আমরা কুমিল্লা উচ্চারণ ঠিক আছে, এখন যদি কুমিল্লার আগে তো কেমিল্লা, তাইলে মনে করলেন বিশাল ঘটে যেত। এখন ডিকশনারিতে অনেক সময় এগুলো হয়, আপনি এগুলো পজিটিভ নিলে পজিটিভ, আর এগুলো নেগেটিভ নিলে, আমি এটারে খুব বড় কোনো কিছু ভাবি না। তবে ভাবি যে কুমিল্লারে কেন বিভাগ দিল না, সেটা নিয়ে ঠিক আছে আমার মনের ক্ষোভ আছে। ঠিক আছে, এটা যে নামের সামান্য পরিবর্তন ওইটা বিষয় না। তা আপনার থেকে কি আমরা এতটুকু আশা করি, যেহেতু আপনি বিএনপির একজন কট্টর সমর্থক, আপনারা যদি ক্ষমতায় যান, আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে, তারা আপনাদের সহিংসতার শিকার হবে না? আপনাদের তো হবে না, প্লাস আপনাদের ফাঁকি দিয়া যে ধরেন জামাত শিবির, তারা যদি একটা আক্রমণ করতে চায় ওরকম। তবে এখানে বিএনপির নেতা কর্মীদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, যে কোনো অবস্থাতেই যেন এই ধরনের সহিংসতা না হয়। ভাই যেটাই বলেন, আমারও তো সমস্যা নেই। হুম। জি ফেনীর ভাইয়া, মেয়ে খালেদা বলছিলেন যে বরবাদ। ওই হ্যাঁ। যে বলছিলেন যেটা আর কি, মনে করেন যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ হয়তো একটা আতঙ্কে থাকতে পারে যে আমাদের উপর অত্যাচার হবে আছে আসলে। আছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা এটা আমি যতই বলি, কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গাতে কেউ করবে কেউ করবে না, হয়তো কেউ মাফ করে দেবে, এরকমও হতে পারে। তবে আমি তাহলে তো আশা করবো যেন সবাই তাদেরকে দেখেন, মাফ এই যে করে দেওয়া আপনার হবে। ভিতরে যে চিন্তাটা আছে, এটা কিন্তু আপনার ভিতরেও আছে। তো স্বাভাবিকভাবে আমি ওই দিন একটা লাইভ করছিলাম, ওখানে বিএনপির অনেক নেতাদেরকে আমি কলে আনছিলাম। বেশ কয়েকজন এলাকার সাধারণ সম্পাদক এসে পাইছিলাম, রংপুরের, তারপর হচ্ছে আপনার কুড়িগ্রামের ওই এলাকার মানুষের, তারপর জয়পুরহাটের। তো তারা কিন্তু খুব সুন্দর কথা বলছে যে হ্যাঁ ভাই, আপনার সাথে লাইভে এসে ওয়াদা দিলাম যে আমাদের যে এলাকা আছে ওইখানে যদি বিএনপি পাশ করে, তাহলে আমাদের এলাকা আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা লাঞ্ছিত হবে না। এখন আমরা সাধারণ মানুষ যেখানে ভয় পাই, কোথায় ভয়ের জায়গাটা, ধরেন এখন তো দেশ, আওয়ামী লীগ কথার কথা, আপনাদের দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ সরকার অত্যাচার করতে করতে কিন্তু এখন একটা স্বাভাবিক পরিস্থিতি আছে, এক ধরনের স্বাভাবিক, মন্দের ভালো আছে। হঠাৎ করে যখন এইটা উল্টাবে, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে ধরুন প্রতিটা জায়গায় এই যে ক্ষমতার আবার একটা পালাবদল হবে। যেমন আপনার এলাকার বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, হসপিটাল, রাস্তার ইজারা, ট্যাক্স যা আছে, এগুলো কিন্তু রাতারাতি আবার বিএনপির হাতে যাবে।
এই যে দেওয়া নেওয়ার মধ্যে আপনারা আছেন, ওই জায়গাতে যে দেশের অবস্থাটা আসলে কি হবে? আশা করি এ ধরনের কিছু করার চেষ্টা করলেও লাভ হবে না, কারণ এখানে ফেনীতে যে বিএনপির যে অবস্থাটা, এখানে বিএনপির মধ্যে অনেকগুলা ভালো লোক আছে, কিন্তু আপনি যদি 2001 সালের পর থেকে যেটা দেখেন ফেনীতে, কিন্তু ফেনীতে এই ধরনের কোনো ঘটনা তেমন কিছু ঘটে নাই। বাকি ইনশাল্লাহ আমি আশা করব যেন সামনে যদি বিএনপি আসে তাহলে যেন এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, কারণ ঘটনা এগুলো না হয়, আসলে আপনি তো এটাই চাইবেন নাকি, যে প্রতিশোধ পরায়ণ হলে হবে কি, অবশ্যই বিএনপি অবশ্যই আবার সারা জীবন থাকবে না? অসম্ভব। এখন না না, আওয়ামী লীগ আবার যদি আসেন আপনাদের ক্ষেত্রে জন্য কিছুটা নেগেটিভ করছে, কথার কথা মাইনা নিলাম যুক্তির খাতিরে, বা চোখে আমরা হালকা পাতলা দেখছি যে যেই ক্ষতিটা আপনাদের হয়েছে, কথার কথা ব্যবসা বাণিজ্য বিভিন্ন নেতা কর্মীরা লাঞ্ছিত, তো এখন যদি বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের অবস্থা করে, বিএনপিও কিন্তু সারা জীবন থাকতো না ক্ষমতায়, এরপরে একবার না একবার থাকবে বিএনপিও না, আরেক নামবো, এরপর আবার কি হবে, এই যে একটা ধরপাকড়ের আবার রাজনীতি আসি শুরু হবে, পরে ফিরবো। আমরা কিন্তু চরমনাই হিসাবে ভোট দিয়ে দেবো সির, পরে কিন্তু আমরা অন্য কারো সরকার সরমনায় প্রধান ফিসাব বানাই দেবো। সরমনায় ফিসাবকে যদি এখন যদি সরমনায় ফিসাবকে যদি সারা বাংলাদেশের মানুষ সবাই যদি ভোট দেয়, আমিও দেবো। দেওয়া উচিত, আপনার জ্বালাই ভাই দেওয়া উচিত, একটা মিনিট। আচ্ছা যাই হোক, ভাই জামায়াতকে মানুষ কেন ভয় পায়, আমিন ভাই লিখছেন। আচ্ছা বস মাসুর ভাই, আপনি তাহলে সাথে থাকেন, আরো অনেক ভাই আছে, আমি সবার থেকে 2-1 মিনিট করে সবার কথা শুনতে চাচ্ছি। ইয়াসিন আরাফাত ভাই লিখছেন, ঠিক এক আছে ব্যক্তি ভাইয়া। দুবারের বেশি সরকার প্রধান নয়, এটাও কিন্তু ঠিক। এক ব্যক্তির আসলে, এই যে আমি আরেকটা কথা একটু বলে নিই আপনি কলে থাকতেই, যে আমাদের বাংলাদেশে যে রাজনীতির আর একটা নতুনদের যেই সুবিধা হচ্ছে না, আপনি দেখেন যে প্রতিটা আসনে ম্যাক্সিমাম, আমার আসনে যিনি আওয়ামী লীগ থেকে নিয়ে নমিনেশন পাইছেন সবাই চিনেন, আব্দুল মতিন খসরু ভাই, একসময় আইনমন্ত্রী জি। ছিলেন, উনি কিন্তু প্রায় 5-6 বারের উপরে এমপি আছেন। তারপর আমাদের বিএনপির যিনি মনোনয়ন পাইছেন, উনিও হচ্ছেন ডক্টর ইউনুস, ডক্টর না সরি, প্রফেসর ইউনুস, উনিও কিন্তু 5-6 বার ধরে আছেন, বয়স কিন্তু তাদের প্রায় 70 আপ। কিন্তু এই আসনগুলো থেকে এখানে অনেক, আমার মনে হয় যে আওয়ামী লীগকে লিডিং করতে পারে, বিএনপি কে লিডিং করতে পারে অনেক নেতা আছে, কিন্তু কোথাও না কোথাও এই যে মুরব্বীরা যে একটা ক্ষমতা দীর্ঘদিন ধরে, বা আপনি ডাক্তার আমাদের ওই যে অর্থমন্ত্রী আছেন আব্দুল্লাহ আল মুহিত, বা এরকম মুরব্বী লেভেলের রেলমন্ত্রী মুজিব ভাই, এই বয়সের মুরব্বীরা তো এখন আপাতত ছাড়ার কথা, বা বিএনপি তো অনেক জায়গায় আছে না, এই যে গয়েশ্বর কাকা অনেক মুরব্বী হয়েছে, একটু রেস্টে যান, একটু আল্লাহ বিল্লাহ করেন না, আপনারা এখনো ওই ক্ষমতা যাওয়ার লাগে বসে রয়েছেন, নতুনরা গয়েশ্বর সুযোগ পাবো। গয়েশ্বর আল্লাহ বিল্লাহ করতে হতো, ভগবানরা ডাকবে। আচ্ছা যেটাই হোক, মানে তার জায়গা থেকে একটু ধর্মকর্ম করেন, কিন্তু এই যে মুরব্বীরা যে ক্ষমতা দখল করে রাখছে, তো নতুনদের তো সুযোগই দেয় না, মুরব্বীরা ওই পুরানা চিন্তা মাথার মধ্যে নিয়ে এখন ওই সহিংসত রাজনীতিটাই ক্যারি করতেছে। আমার ধারণা যে নতুনদেরকে এখানে সুযোগ দেওয়া উচিত। ভাই, আকি আপা শিল্পী জয়েন আসিফ কি করছেন। আপনাদের আসনের নাকি? শিল্পী আসিফ হচ্ছে আমার শহরের মানুষ, কিন্তু আমার আসন না, আমার আসনটা হচ্ছে মতিন ভাইয়ের, আর আমার যে শহরটা হচ্ছে আপনার ওইখানে হচ্ছে বাহার সাহেব, ওইখানে আসিফ ভাই নমিনেশন পাইছে কিনা আমি শিওর না, যদি পেয়েও থাকে, না পাওয়ার কারণ আছে এখানে, মানে আপনার বিএনপির হেভিওয়েট প্রার্থী আছে 3-4 জন, আসিফ ভাই পাবে না ওইখানে আমি জানি। তো ঠিক আছে বস, সাথে থাকেন। খান সাহেব লিখেছেন দোয়া করি। চরমোনাইকে ভোট আসসালামু দিবে আলাইকুম। ধর্মীয় নৈরাজ্য করার জন্য। আচ্ছা আচ্ছা, আর বিএনপির রাজাকারের দোষর আর এনপি রাজাকার দোষর, এখানে একমাত্র আওয়ামী লীগেই মন্দির ভালো। খান সাহেব লিখছেন ইয়াসিন আরাফাত ভাই কলে নেন, চরমোনাইয়ের বেল আসেনি। আসলে দেখেন, আপনি এক একজন এক এক প্রার্থী হইতে পারেন, অন্য একটা প্রার্থী সম্পর্কে একটু নেগেটিভলি নেবেন না ভাইয়া। আমি চরমরিদের একজন, আচ্ছা চরমনাইদের একজন, চরমনাই আজ পর্যন্ত সংসদে যাইতে পারেনি, তাইব আলী ভাই লিখেছেন। আচ্ছা, কে কলে আসতে চাচ্ছেন একটু লিখেন। আর আমি যে পেজটা থেকে লাইভে আছি এখন, কে কোথা থেকে আমাকে দেখছেন আমি জানি না, আমাদের লাইভটা ফার্স্ট হচ্ছে শেয়ার করা হয়নি, একটু শেয়ার করবেন, সাধারণ মানুষকে কানেক্ট করবেন। বরুগুড়া মহাস্থানগড় থেকে আব্দুল মমিন ভাই আছে, আমি আব্দুল মমিন ভাইকে পাইছি, ওনাকে নিচ্ছি। না না মমিন ভাই, আপনি এখান থেকে কল দিতে হবে বস, আমি এখান থেকে দিতে পারি না, আমি কানেক্ট করতে পারি। কে কলে আসতে চান লিখেন কল মি, আমি কলে নিচ্ছি। বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের অনেক কুখ্যাত নেতাকে কিছুই বলতে হবে না, এমনি এলাকা ছেড়ে পালা যাবে। আচ্ছা, ইয়াসিন আরাফাত ভাই কলে আসতে চাচ্ছেন, ইয়াসিন আরাফাত ভাই কানেক্ট হবেন। আমি আবারও মাঝখানে একটু বলে নিচ্ছি, যারা নতুন জয়েন করেছেন, আমাদের হিরো আলম সাহেবের যিনি, মানে হিরো আলমরা সবাই চিনেন কম বেশি, হিরো আলম সাহেবের নমিনেশন বাদ দেওয়া হয়েছে। মানে উনি তো মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু নমিনেশন বাদ পড়েছে, দলীয়ভাবে তিনি সাপোর্ট পাননি। আর সেকেন্ড হচ্ছে, এরপর তিনি স্বতন্ত্র থেকে আবার
মানে ফাইল সাবমিট করেছিলেন, কিন্তু স্বতন্ত্র থেকেও তাকে রিটার্নিং অফিসার বাদ দিয়েছেন। কারণ হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হতে হলে এলাকার 1% ভোটারের স্বাক্ষর লাগে, তো সেটা তিনি দিতে পারেননি। এটা হচ্ছে একটা আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে গোলাম মাওলা রনি সাহেবের নমিনেশন পাননি, রিটার্নিং অফিসার তার এটা বাতিল করে দিয়েছেন, তিনি হলফনামার মধ্যে সাইন করেননি, সেই কারণে তার এটি এপিলে আছে। এটা একটা মাঝখানে বলে নিলাম। ইয়াসিন আরাফাত সাহেব, আপনি কলে আছেন, আপনি কানেক্ট হন, ফেনি কল দেন। নূর নবী মির্জা ভাই, আমি কাউকে কল দিতে পারি না। আপনাদের এখানে আপনারা যারা আমার লাইভটা দেখছেন, নিচে একটা চিহ্ন আছে মানুষের মতন, ছোট্ট একটা কল্লা টল্লা টাইপের মনে হয়, ওইখানে আপনি ক্লিক করলে আমার এখানে কল আসবে। ইয়াসিন আরাফাত ভাই, আপনার কানেকশন ফিল্ড। বাংলাদেশের রাজনীতি হলো পরিবার ভক্ত, এটা কিন্তু সঠিক। একটা কথার কথা বলছেন ইমরান ভাই, বাংলাদেশের রাজনীতি আসলেই কোথাও না কোথাও পরিবার ভক্ত। আর এটা হচ্ছে গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্র, এটা আমরা সবাই জানি। এখন এই পরিস্থিতি থেকে বের হবে কিভাবে? বের হওয়ার কিন্তু কোনো উপায়ও নাই। এখানে নতুনরা যারা আসবে তারা কিন্তু জায়গা পাবে না, আপনিই দিবেন না। আপনি জায়গা তো কই থেকে পাবে, বা আপনি দিবেন? আপনি দেখেন যে ইন্ডিয়ার অরবিন্দ কেজরিওয়ালরা কে কে চিনেন না? ঝাড়ু মার্কায় যিনি নির্বাচন করেন, আম আদমি পার্টির, এত ডিসেন্ট অনেস্ট একটা মানুষ, কিন্তু এই মানুষরা আসলে কতটুকু মূল্যায়ন করতেছে ইন্ডিয়ার মানুষরা আপনি দেখেন? নাই তো, ভালো মানুষের মূল্যায়ন নাই, কারণ তারা তো পয়সা খাওয়াবে না। মাসুমা জোড়াপু লিখেছেন, ভাই নিজের পেজ নাকি? হ্যাঁ মালিক ভাই, আমার নিজের পেজ থেকে আছি। জাকারিয়া জিকু, হাই ভাই কেমন আছি? ভালো আছি। আমার পেজটাতে সবাই একটা করে লাইক মেরে রাখেন। আমার পেজটাতে সবাই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে রাখেন। শোন ভাই মালয়েশিয়া থেকে আছেন। আচ্ছা, আমি অন্য আরেকজন আছেন, যারা কলে আসতে চান লিখবেন কল মি, আমি কলে নিচ্ছি। শহীদুল ভাই, আপনাকে আমি কলে নিয়েছি, আপনি কানেক্ট হন। বড়ক ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? শহীদুল ভাই, আপনাকে কলে নিয়েছি, আপনি কানেক্ট হবেন। আমার এখান থেকে বস কাউকে কল দিতে পারি না, আপনারা ওইখান থেকে আমাকে কলের অপশন পাবেন, ওইখান থেকে আপনি কানেক্ট হন। আচ্ছা মাসুম আপু, আপনি যদি কলে আসতে চান, আপনার সাথে আমি যেহেতু চরমনের কখনো কোনো ভক্তের সাথে আমার কথা হয় নাই, আপনি ইচ্ছে করলে অন্ধকারে থেকেও আসতে পারেন। দু একটা বিষয় জানার ছিল, যে চরমনের সাহেবের আমরা কেন ভোট দিব। কারণ বিভিন্ন কারণে চরমনের সাহেবের, আমি তার ভক্ত না, তার কি বলে তার যে খারাপ কামনা করি সেটাও না। চরমনয় পীর সাহেব কিন্তু কোথাও না কোথাও বিভিন্ন কারণে আপনার দেশে কিন্তু একটু উনি নেগেটিভ একটা ইমেজ ক্রিয়েট করছে। এর মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে চরমনয় সাহেবের যে ওনার ছেলে কিন্তু ডেস্টিনির যে একটা বিষয় ছিল, সেটাতে কিন্তু খুব বড় সড়ো একটা কেলেঙ্কারিতে জড়িত ছিল। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে ওনার ছেলে মেবি একটা কি সংগঠন করছিল, যেগুলোর কারণে একজন পীর যিনি, আমি মনে করি আর কি একজন আইডল, আমি তাকেই মনে করবো যিনি, যে মানুষ তার ছেলের জায়গাটাই কন্ট্রোল করতে পারে নাই, তিনি দেশকে কন্ট্রোল করতে পারবেন। এই যে জায়গাটা, এই ব্যাপারটা কতটুকু স্ট্রং হবে, আমি আপনার থেকে সেটা জানতে চাচ্ছি, যারা চরমনা সাহেবের ভক্ত আছেন। আর বিএনপির যারা আছেন, আচ্ছা জামায়াতের আজ পর্যন্ত কোনো এমপি বা মন্ত্রী 1% দুর্নীতি পাইছেন বলে না, আওয়ামী লীগ বিএনপির অনেক। এখন ফরদ ভাই, আইনও তো কিন্তু পাওয়া গেছে, আইনে তো আইনা দিছে, দুর্নীতি মামলা টামলা হয়েছে না, আপনি দেখেন আইনে কিন্তু সবারই দিছে। এখন ওই আইন যে, ওই তদন্ত কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না। মালিক ভাই ধন্যবাদ, আপনি লাইক দিয়েছেন, আপনি মনে হয় আগেই দিয়েছেন। সুমন আহমেদ ভাই লিখছেন কল দেন। বস আমি কাউকে কল দিতে পারি না, আপনারা ওইখান থেকে কলের অপশন আছে নিচে, আপনি ওইখান থেকে কানেক্ট হন। কল দিয়ে লিখেন যে অ্যাকসেপ্ট করেন, তখন আমি আপনাকে পাবো। চরমনাই সাহেবরে যে আমরা ভোট দিব, কেন দিব আমরা সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা ইমরান ভাই, আপনাকে আমি কলে নিচ্ছি। ইমরান ভাই, আপনাকে কলে নিচ্ছি, আপনি কানেক্ট হন। মোবারক হোসেন লিখছেন কথা কম কাজ বেশি। ভাবসাব লইেন না ভাইজান, এটা আমার নিজের পেছে, এনে কিন্তু ফাইজলামি কথাবার্তা কইলে উল্টাপাল্টা কথা কইন না, এটা গ্রুপের লাইভ না যে আপনারা আমি কিছু কমু না। ইমরান ভাই কেমন আছেন ভাইজান, কই থেকে আছেন? ফরাদ ভাই লিখছেন এরা কি সে পীর জান্নাতে জাহাজ লয়ে যাবে? হ্যাঁ, চরমনয় পীর সাহেবের একটা গল্প আছে মাসুম আপু, আমি চাচ্ছি আপনি একটু কানেক্ট হন। আপনি লাইটে, আপনি আলোতে না আসলে সমস্যা নেই, আমাদের একটু জানার বিষয় যে এই ধরনের যে কিছু কিছু বিষয় আছে, যখন কোরআন হাদিসের জ্ঞান সামনে চলে আসছে, তখন এই জিনিসগুলো মানুষের কাছে আসলে কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। যে যাই বলুক, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তার প্রমাণ ভারতের রাষ্ট্রদূত তিনি বলেছেন বাংলাদেশের উন্নয়ন তাইব আলী ভাই। চরমনাই কে আনেন? রোহান মাসরুর ভাইয়া কি হলো, কোন নেকের দিবেন, কোন নেকের দিবেন? রাসেল ভাই, আচ্ছা রাসেল ভাই, আপনাকে আমি আপনার পেজে কি লাইক না দিয়ে পারি? ধন্যবাদ ভাইজান। রাসেল ভাই, আপনি কি কল ওইখান থেকে দিয়েছেন? রাসেল ভাই, আপনি কি কল দিয়েছেন? মাসিয়ার সর্দার ভাই কল আসতে চাচ্ছেন, আমি আপনাকে কানেক্ট করেছি। মাসিয়ার সর্দার ভাই, আপনি আসবেন। রাসেল ভাই, আপনি এখান থেকে কল দিয়েছেন না মনে হয়, আপনি তো কল দেন না, আমরা এখান থেকে দিতে পারি না ভাইজান। ফরাদ ভাই ধন্যবাদ। অনেকে আমার রাজনৈতিক পরিচয় জানতে চান, কম বেশি সবাই জানেন আমি ব্যক্তিগতভাবে
আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ঠিক আছে? তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হলে আমি দলকানা আওয়ামী লীগ কর্মী সবসময় বলি। আর আমি দলের ভালো মন্দ সবকিছু সমালোচনা করার সৎ সাহস রাখি, কারণ হচ্ছে আমি আমার যে রাজনীতির জায়গাটা ছিল সেটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ থেকে। আর দ্বিতীয় হচ্ছে আমার যে রাজনীতি আমি চিন্তা করি, আমি কখনো কোনো নেতার রাজনীতিতে পছন্দ না। রাজনীতি হবে দেশের জন্য, রাজনীতি হবে মানুষের জন্য। আর আওয়ামী লীগ কলেজে খারাপ, বিএনপি কলেজে খারাপ, শিবির কলেজে খারাপ, বিষয়টা এরকম না। আমার আদর্শ, আমার অ্যাক্টিভিটিস মানুষকে প্রকাশ করাবে আমার দলের রিপ্রেজেন্টেড গুলা। না ভাইয়া দিন, হ্যাঁ আপনি দেন নাই। নাজিম ভাই, হ্যালো ভাই, হাউ আর ইউ? দুবাই থেকে আছেন। অনেকে কল দিচ্ছেন কিন্তু কলে কানেক্ট হতে মনে হয় আপনি বোঝেন না যে ওইখানে কলে কিভাবে কানেক্ট হতে হয়। আপনি ওইখান থেকে কল দেন, রাসেল ভাই, রাসেল এস কে ভাই, আপনি কল দেন। মনে হয় চরমোনাই কল আসবে না, উনি মহিলার নাম ব্যবহার করতেছে, আসলে উনি পুরুষ হইতে পারে। এটাও হইতে পারে মাস্টার ভাই, কিন্তু দেখছেন হুজুরের মাথাত কিন্তু ভালো ভালো বুদ্ধি থাকে, আমি কিন্তু এভাবে চিন্তা করি নাই। এটা কিন্তু আমিও চিন্তা করি নাই। হইতে পারে ফেক আইডি হইলে তো আসবে না কলে। যারা ফেক আইডি থেকে কানেক্টেড আছেন এরকম ঝামেলা। পরান ভাই, ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? তা আমাদের লাইভটা দয়া করে সবাই শেয়ার করেন। বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী যারা আছেন কলে আসতে চাইলে লিখেন। আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর পাই, সাধারণ মানুষও জানুক। আমাদের আজকের লাইভের নামই হচ্ছে জনতার আদালত। তো এখানে দেখা যাক যে আসলে কে কতটুকু সৎসাহস রাখেন দল সম্পর্কে কথা বলতে। আমার লাইভে অনেকে কানেক্ট হয় না, টেনশন করে যে ভাই আপনার লাইভে আসলে আপনি উল্টোপাল্টা প্রশ্ন করে বসেন, কোনো উত্তর না দিয়েও পারি না। আমরান ভাই লিখছেন, এটা ঠিক বলছেন। যারা ফেক আইডি ইউজ করে মেয়েদের নাম টাম দিয়ে, এগুলো খুব বেশি, ঠিক আছে? এগুলো আছে এক ধরনের হিজড়া টাইপের পোলাপাইন, ওরা এরকম করে। ইয়াসিন আরাফাত ভাই, আমি বলেছি বস আমি কল দিতে পারবো না, আপনি এখান থেকে কল দিলে আমি নিতে পারবো। আমার এখান থেকে কল যাবে না, আমি আমার পেজ থেকে আছি। নাচু গানে বাজে কোন অধিকার রাখেন না খান সাহেব ভাই। জি না বস, এটা আছে, অনেকে এই ধরনের কমেন্ট করবে, তার কাজ হচ্ছে কমেন্ট করা। তো আমার পেজটাতে সবাই দয়া করে একটু লাইক দিয়ে রাখবেন, কারণ আমি চাচ্ছি আমার পেজটা একটু বড় করি। আর এখানে রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন গ্রুপ থেকে আসতে দেয় না, তো সেই কারণে আমি আমার পেজ থেকে আসবো, কারণ কথা বলা উচিত। ভাই লাইভ দেখতে পাই না কারণ আমি কাজ করি ভাই। আচ্ছা পড়েন ভাই, সমস্যা নেই বস, আপনার কাজের শেষে এগুলা হাইলাইটস দেখে নেবেন। বিপ্লব ভাই লিখেছেন হাই। বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপি নমিনেশন এখনো ফাইনাল হয়নি, ইউনুসের নমিনেশন বাতিল হয়ে গেছে, শওকত মাহমুদ পাইছে। আচ্ছা আব্দুল, হ্যাঁ ভাই এটা আজকে আমি দেখছি, সরি এটা আমার খেয়াল নাই যে শওকত মাহমুদ নাকি পাইছে। এখন আবার বিএনপির তারা, আমি এটা জানি না যে প্রতি আসনে 2-3 জন করে তারা এই যে মনোনয়ন দিয়ে রাখছে, ওইখান থেকে মনে হয় একজনকে নমিনেশন দিবে। এটাও একটু বিভ্রান্তমূলক হয়ে যায় সাধারণ মানুষের জন্য। আমি চাচ্ছি যে শিবিরের রাজনীতির সাথে জড়িত বা বিএনপির সাথে জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যারা আছেন, যারা বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস দেন নেটার পক্ষে, তারা কলে কানেক্ট হবেন। আনোয়ার আমির ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এই তো ভাইজান আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আপনি কি দেশে বাইরে আছেন নাকি না? না ভাই, ঢাকাতে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কি আপনার সন্তান নাকি না, মানে ছোট ভাই ছোট ভাই? ছোট ভাই। আচ্ছা আচ্ছা, না চেহারায় মিল টিল আছে তো। তো ঢাকা কই থেকে আছেন বস? ঢাকা খিলগাঁও। ঢাকা খিলগা থেকে। জাহিদ ভাই, আসলে বর্তমান সরকার অনেক উন্নয়ন করেন কিন্তু যত প্রিয় হতে পারেননি। আচ্ছা ভাই, আমার কল দেওয়া আছে দেখেন, স্বপন ভাই হাই। আচ্ছা বস, তো আপনি ব্যক্তিগতভাবে কোন দলের রাজনীতির সাথে জড়িত বা পছন্দের জায়গা? বাংলাদেশ বর্তমানে যে রাজনীতি চলতেছে ভাই, মানে কোনো দল বা কোনো পক্ষ নেওয়ার মতন কোনো পরিবেশ নাই। আপনি কোন পক্ষ নেবেন? মানে না যে মনে মনে পক্ষ নাই, মনে মনে আছে। ওটা প্রকাশ করতে তো ভয় লাগে নাকি? প্রকাশ করতে ভয় তো লাগে বাংলাদেশের তে যে কেমনে অবস্থা ভয় না। হবে? মানে আমি তো আপনারা আগে, তাহলে আপনারা ধরতে হবে ভালো করে, অন্যরা ধরি নাই। মাশাআল্লাহ যথেষ্ট সুন্নতি লেবাস আছে আপনার। আপনাদের প্রতি আমাদের রেসপেক্টের জায়গা আলাদা থাকে। না আপনারা যদি ডরাই যান, ইমানি শক্তি তাগিদ করে মিয়া তলোয়ার তো আর নাই এখন যুগ, তারপর দরকার লাগলে লাঠি চলে নেমে যান। এখন আমি তো, আপনারা যারা আছেন, আপনি তাবলিগ টাবলিগ করেননি ভাই? তাবলিগের জি। সাথে আসেননি? আচ্ছা তাবলিগ আলাদা, আপনারা পাইছি একটু ভালো হয়েছে। একটা মিনিট বস, একটা কাস্টমার আছেন, বিদায় করে দিচ্ছি। আচ্ছা বস, আমি আপনার আমার কিছু প্রশ্ন আছে। জি জি। তো প্রশ্নগুলো আশা করি আপনি একটু ক্লিয়ার করবেন আমাকে। যারা কমেন্ট করছেন একটু মিনিট, একটু কমেন্ট আমি ভাইয়ের সাথে কথাগুলো শেষ করি। ফার্স্ট হচ্ছে যে তাবলিগ জামাতের যে গতকালকে ঢাকা টঙ্গীতে যে ঘটনাটা হয়েছে, তো এই ঘটনাটার উপরে কালকে আমি একটা লাইভ করছিলাম।
তো আমার লাইভে হ্যাঁ আমি যে তথ্যগুলা পাইছিলাম, এই তথ্য আপনি ছিলেন নাকি কালকে লাইভে আমি জানি না। হ্যাঁ, কালকে এখানে কালকে শুনছি। ছিল। আচ্ছা আচ্ছা, তো আমার এই তথ্যগুলো কতটুকু সঠিক এটা হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি। যে তথ্যগুলো যে আসলে বিবাদটা মানে হচ্ছে ওই যে ভারতের সাদ কান্দালভি সাদ না কি যেন, আর আমাদের হ্যাঁ বাংলাদেশের জুবাইর সাহেব, তাদের মধ্যেই যোগাসন। ফতোয়ামূলক ঝামেলা থেকে কিন্তু এত বড় একটা ঘটনা হয়েছে, একজন মানুষ যে মারা গেছে শুধু ইসমাইল জুবাইর সাহেব সাহেব। না, সমস্ত ওলামায়ে কেরাম। না, হ্যাঁ সমস্ত, সাদ মানে সাহেবের বাংলাদেশে তো সাদ প্রধান। সাহেবের যে বক্তব্য, সাদ সাহেবের যে হুম। ফতোয়াগুলা দিছে, আসলে মানে উনি শুধু এই ফতোয়াগুলা, এই কথাগুলা মানে সরাসরি মানে শুধু বইলা বেড়াইছেন, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ অথবা মানে এটাকে নিয়ে কিন্তু যে ওনার একটা একটা ব্যাখ্যা, ওনার একটা কথা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যেহেতু আমি একজন মুসলমান হিসেবে মনে করি আমারে, কোনটা আমি বলি, উনি বলছে যে ধর্মীয় প্রচারণা কোনো অর্থ বা স্বার্থের বিনিময়ে হবে না, যেমন মিলাদ, ওয়াজ মাহফিল। এখন দেখেন আমাদের বাংলাদেশে যখন শীতকাল আসে, হুজুরের কিন্তু একটা ভালো মার্কেট থাকে মাশাল্লাহ। ইভেন আমিও একসময় ওয়াজ টোয়াজ এগুলো অ্যারেঞ্জ করতাম এলাকায় থাকতে, তখন ছোট ছিলাম, আবেগ টাবেগে দৌড়াদৌড়ি করছি। তো আমি এখন আবার চিন্তা করি, এই যে সারা বছর ওয়াজ করলাম, মানুষের থেকে ধান চাইল ডিমা ডোমা, মহিলারা থেকে আইনা উন্না, হ্যাঁ, তো খাওয়াইলাম দিলন, হুজুররা এসে আমরা ওই যে জাহাজের গল্প শোনাই গেল, তারপর হচ্ছে যে পীর পাগলার খবর শোনাই গেল যে কোন পাগলায় কি করছে। তো এগুলা কইরা তারা তো কিন্তু একটা টাকা নিয়ে যাচ্ছে, 10,000 20,000, যেমন কুয়াকাটা হুজুর আছেন, উনি 1 লাখ 1.5 লাখ মন ওনার রেট। হ্যাঁ, তো এই যে আমরা যারা তো আছেন, শুধু আপনার না মানুষ। না ভাই, আমার ভুল হইলে আমার কিন্তু বেয়াদবি নিয়েন না বস, আমি জাস্ট একটু হাস্যরস করে বলতেছি, যারা আছে একটু মজা টজা না লাগাইলে ভালো লাগবে না শুনতে, এই কারণে। তো কুয়াকাটা হুজুররা যারা আছেন, বা আরো যারা বড় বড় আলেম আছেন, যারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা রেটে যারা আইসা আবার বৈশা কয় যে আমার নবী খেজুর গাছের নিচে বৈশা শোয়ার জন্য পিঠে দাগ পড়ে গেছে, আসলে কি এগুলো যৌক্তিক নাকি ভাই? কোথাও না কোথাও আমার কাছে মনে হয় আর কি। না, আসল কথা তো হলো সাদ কি সাহেব জানেন, যেটা বলছে যে দিনের প্রচার করবেন আপনি ফ্রিতে, এটা তো বাস্তব। কুয়াকাটা হুজুরের কিন্তু সহজে পাওয়া যায় না, উনি একদম সরাসরি কইছে এই মিয়া আচ্ছা আমার কি কিনা নেবেন জানেন আচ্ছা, কয় দিনের টাকা প্রচার লাগবে। বলতে, হ্যালো, আপনি বলছেন দিনের প্রচার, হ্যাঁ, দিনের প্রচার বলতে শুধু এই মাহফিলে যায়া যায়া ওয়াজ করে আসা, এটা তো দিনের প্রচার না। কিন্তু উনি যে এইটাই তো কথাগুলো বলছে, বাংলাদেশের, আমাদের ওনার বাংলাদেশে কথা, কিন্তু এটা একটা না না বড় না, মাধ্যম। ওনার কথাটা হইলো এই যে মাদ্রাসা মানে পড়াইয়া মাদ্রাসাতে খেদমত কইরা বিনিময় নেওয়াটা, এটার সাথে সাংঘর্ষিক। আপনি যেটা বলতেছেন ওয়াজ কইরা, আসলে বক্তাদেরকে টাকা দেওয়া বা বক্তাদেরকে আমরা চুক্তি করা বা তাদেরকে এইভাবে নিয়ে টাকা পয়সা দিয়া 1 ঘন্টা আধা ঘন্টা কিচ্ছা কাহিনী শোনা, এখন তো আসলে কথা হইলো ওয়াজ নাই, সব হইলো আওয়াজ। এখন দেখা যায় একজন বক্তা মানে একজন আলেম, ভালো আলেম, সে কোরআন হাদিসের কথা বলবে, তার সুর নাই, খুব ভালোভাবে কথাগুলো বলতেছে, সাধারণ মানুষ সাধারণ পাবলিক কিন্তু এটা বলবে আরে কি হুজুর আইছে, মানে ওনার কণ্ঠ কণ্ঠ ভালো না, তেমন শুনবে না। পাবলিক যারা আলেম ওলামা যারা শিক্ষিত যারা, তারা কিন্তু অবশ্যই ওনাদের মানে কথাগুলা আপনারা খুব দোষ দিবেন মনোযোগের আমরা সাথে শুনবে। পাবলিকের। না, পাবলিক তো এখন তো ওয়াজ না আওয়াজ, মানে ওয়াজ শুনে না, আওয়াজের পাগল। নাইলে আপনি দেখেন এক একজনকে এইভাবে এই হেলিকপ্টারে তারপরে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে নিয়া একটা আমির ভাই, মাদ্রাসার জন্য আপনার হ্যাঁ কাছ থেকে আমার কাছ থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা উঠাইয়া তারা এইভাবে নেয়। আসল আপনি নিয়ত দেখেন কি? একটা ওয়াজের জন্য যখন ফান্ডিং করা হয়, আমি এগুলোতে কাজ করছি, আমি জানি, আমরা মসজিদের সামনে মাইক লইয়া বসতাম, তো গাড়ি ঘোড়া যাইতো, রিক্সাওয়ালারা কইতাম রিক্সাওয়ালা ভাই দেন দেন 2টা টাকা দেন, কাল হাসরের জি ময়দানে এই দানের উসিলায় আল্লাহ মাফ করে। তো রিক্সাওয়ালা কিন্তু পকেট থেকে 2 টাকা দিয়ে যেত। আপনি দেখেন এই যে জি রিক্সাওয়ালার এই টাকা যাইতেছে কই? কুয়াকাটা হুজুর হেলিকপ্টার চলে আসতেছে। আমি ওনারা টার্গেট করতেছি না, তার যারা ভক্ত আছেন আবার ভুল বুঝেন না, মানে যারা বিলাসবহুল লাইফ লিড করে বাংলাদেশে হুজুরদের মধ্যে অনেকে আছে, আপনার এসি গাড়ি চড়ে। এখন উনি যে এসি গাড়ি চড়ে এসে 1 লক্ষ টাকা নিচ্ছে, এই টাকাটাতে একটা ফকিন্নি বেটিরও কিন্তু দান আছে। তো সে হ্যাঁ এই হ্যাঁ, যে তা ঠিক এই আছে। জায়গাতে, আমি বিবিসি বাংলা থেকে কালকে ডকুমেন্টারিটা পাইছি, আমি যেটা রেফারেন্স দিছিলাম, ওইখানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে সাদ সাহেবের একটা বক্তব্য, যে দিন বা দিনের কাজে বা স্বার্থে পয়সা নেওয়া যাবে না, যেমন হচ্ছে মিলাদ মাহফিল এবং ওয়াজ, ওয়াজ মাহফিল আপনার ওই যে, হুম, আর ওই যে মাদ্রাসাতে পড়ে টাকা নেওয়া যাবে না, সেটা বললে উনি ভুল বলবেন, কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রফেশন, পেশা তো পেশাই, আমি এটার আবার হুম, সাপোর্ট করব না। কিন্তু উনি যেটা বলছেন যে এই এখন বাংলাদেশে দেখেন ভাই, দিন শিক্ষার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে কিন্তু মাহফিল ওয়াজ। আমরা বাঙালি যারা আছি মসজিদে, মনে করলেন মসজিদের সামনে প্রত্যেক এলাকায় একটা একটা চা দোকান আছে, মসজিদে আধা ঘন্টা আগে আসি, চা দোকানে মনে করলেন যে ওই জরিনার মার ক্যাসেট চলে, তো মুরব্বীরা চায়ের কাপে চুমুক দিয়ে বসে বসে ওই যে হাফবন চুবে চুবে খায়। আর জি আর যেন হুজুরে ওদিক দিয়ে কইছে আল্লাহ আকবার, এবার একজনের নজর রাখো, চলো আকামত দিছে, ওইটা দৌড় দিয়ে যায়, হুজুরে মুনাজাত করুক না, খেরা কিন্তু আগে পিছনে আবার সবার আগে বের হয়ে আসে। এই যে ট্রেডিশন, এখন শিখার জায়গাটা হচ্ছে মাহফিল, মাহফিল ওয়াজ মাহফিল ছাড়া কিন্তু শিখার জায়গা না। বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় কিন্তু আমাদের, নাকি ভাইজান? আমি যদি ভুল বলি না আমার শুধরে ভাই, দিবেন। না তা ঠিক আছে, কিন্তু এখন মানে এগুলোর জন্য
মানে আমরাই একটু আবেগের সাথে সাথে আমরা যা করতেছি। আলেম ওলামাদেরকে দোষ দিয়ে লাভ নাই, তারা টাকা দিচ্ছেন তাদের আমির ভাই আমি আপনাকে একটু কারেকশন পেশা, করে দিচ্ছি। তাদের আমি যেহেতু পেশা। সাদ সাহেব সম্পর্কে ভালো আপনি জানি না, বলতেছেন আমির ভাই যে কমেন্টটা করছেন সাদ সাহেব মিলাদ মাহফিলের কথা বলেন নাই, মাদ্রাসায় পড়ি হয়ে বা না না ইমামতি হয়ে। না আমি তা ঠিক কিন্তু আছে। কালকে বিবিসি বাংলার, আমি রেফারেন্স ছাড়া বস আলহামদুলিল্লাহ কথা বলা না না ট্রাই করি না, কারণ এভাবে না না ভুল ধরবেন। সাদ বিবিসি সাহেবের যে বাংলাতে কিন্তু এটা আসছে, বক্তব্যটা, সাদ সাহেবের সাদ যে সাহেবের বক্তব্যটা বক্তব্যটা। আপনি হ্যাঁ, বলতেছেন মানে ওয়াজ মিলাদ মাহফিল এগুলা না, উনি যেটা বলছে মানে মাদ্রাসায়, মাদ্রাসার মাদ্রাসায় ব্যাপারটা কি পড়া। এসে জানেননি ভাই, আমি যেটা হ্যাঁ পড়ছি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা যে আপনারা মাদ্রাসার ভিতরে যেখানে নামাজ পড়েন জামাতের সহিত, ওইখানে নামাজ পড়া যাবে না। ওইখানে যাবে না, না ওইটা না, ওইখানে নামাজ না পড়ে আপনারা মসজিদে এসে সাধারণ মানুষের সাথে মানে একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য এটা বলছে। কিন্তু ওই যে ইমামতি করলে বেতন নেওয়া যাবে না, আমি কিন্তু ওইটা পাই না বিবিসি বাংলার। এখন আমরা তো ভাই এই দলের সাথে জড়িত না, তো আমরা আর বিবিসি বাংলা বলেন তারা কিন্তু যথেষ্ট রেফারেন্স নিয়ে কথা বলে, একটু ওজনওয়ালা সাংবাদিক তাদের, আপনি হয়তো ওনার যে ভুল আছে না। বক্তব্যটা, ওনার মানে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশের হ্যাঁ, সমস্ত ওলামায়ে কেরামের মানে যে ওনার ব্যাপারে যে বক্তব্যটা, যেটা নিয়ে মানে বর্তমান তাবলিগের মধ্যে যে সমস্যাটা চলতেছে, আপনার হয়তো লিঙ্কটা আমি দেব, অথবা আপনিও চার্জ করলে পাইবেন। উনি যে কথাগুলো বলছে মাদ্রাসা পড়ানো, না এখন যদি এটা উনি বলে, যে এটা তো বক্তব্য, আমার না দৃষ্টিকোণ থেকে, আমি এখন যে তাবলিগ করি না তার ওনার ক্ষেত্রে আমি মানবো না। ওনার যে বক্তব্য, ওনার যে কথা, যদি এগুলা যদি সবাই মানে আর এই কথার উপরে ভিত্তি করে যদি সবাই চলে, তাহলে বর্তমানে মাদ্রাসা থাকবে না, বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা থাকবে না, বন্ধ হয়ে যাবে। কারণ তো হইলো এখন আমার একটা জায়গা আর কি ভাই, যেহেতু তাবলিগ জামাত কোনো রাজনৈতিক দল না, কিন্তু গতকালকে যে সিচুয়েশনটা ছিল বাংলাদেশে, এটা মনে হয়েছিল যে আওয়ামী লীগ বিএনপির দুইটা দলের মধ্যে পিটাপিটি লাগছে। সবাই এক সাইডে এরকম বেড়ার ওই সাইডে লাইক একটু ফাঁক পাইছে, বানের পানির মতো সব দৌড় দিছে। আচ্ছা, আর আপনি আমার কথা হলো যে আপনি আপনাদের যে গতকালকের মানে যে নেত্রী ঘটনা, পর্যায়ের, হ্যাঁ, গতকালকের যে ঘটনা আপনি কি মনে করেন? মানে যারা আমি তো মনে করি এটা তাবলীগ, খুব অশনি সংকেত দেশের লেগে। হ্যাঁ, এমনকি এটা এটা এক একটা বিরাট ইন্টারন্যাশনাল বড় চক্রান্তের অংশ চক্রান্ত। বিশেষ। এটা হলো, এটা একটা বিরাট হ্যাঁ, বড় চক্রান্ত। সবচেয়ে মূল আর কথা এটা চক্রান্ত তো এখন। মাঠে আইনা ফরলাই দিছেন আপনি আর আমি ভাই। আমি তো চক্রান্ত না ওরা তো করছে বৈশা ওই যে আমেরিকা, আমার কথার কথা যেটা ইহুদি খ্রিস্টান বা অন্যান্য দেশের চক্রান্ত, যারা তাবলিগটাকে এই দেশ থেকে নিতে চাচ্ছে, এই টঙ্গির ইস্তেমা ওয়েল। আর আমরা এখানে কাল গাজে ফিডাফিডি করছে মরছে কাটা আলু ব্যাপারী, এমিয়ার বাড়ি কোনে গাজীপুর। আমরা বুঝছেন এখানে কিন্তু বিদেশি কোনো নাগরিক মারা যায় নাই। না না বিদেশি নাগরিক যারা তাবলিগ আইছে এরা যখন দেখছে দৌড়াদৌড়ি, আমি শিওর এরা ইয়ানাফসিকে উল্টা দৌড় দিছে। আর আমরা যারা অতি আবেগী তাবলিগ ভক্ত আছি, যেই বেটা মারা গেছে একজন আলু ব্যবসায়ী, তার কি সামান্য জ্ঞান আছে দিনের সম্পর্কে আপনার মনে হয়? সেটা হাফেজ না মাওলানা না। তো সে আসছে নরমালি কইছে যে ভাই সাদ ভাইয়ের, উনি কিন্তু সাদ ভাইয়ের বক্তব্য নয়, যে সাদ সাহেবের বিরুদ্ধে লাগছে। এই যে লাগালাগিটা, এটা তো সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হই। আপনাদের উচিত আপনি ছিল যে বাংলাদেশের যে প্রধান আছেন, তারপর হচ্ছে যে সাদ সাহেব আছেন, তারা একসাথে বসতেন, একসাথে লাইভে বসেন, কথা কন, না, সারা বহুতবার বাংলাদেশের এটা মানুষ চেষ্টা আমরা করা হয়েছে, দেখি। কিন্তু উনি যেভাবে চালাইছে এটা এখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, যার কারণে এই সংঘর্ষ, এই সংঘাত সৃষ্টি এটা সৃষ্টি মাঠ হয়েছে। আপনি পর্যায়ে কেন যাবে? এটা হ্যাঁ তো রাজনৈতিক হ্যাঁ, বিষয় না, এটা তো মাঠ রাজনৈতিক পর্যায়ে, ফায়দা না। মাঠ পর্যায়ে প্রতি বছর আপনি জানেন, প্রতি বছর একই নিয়মে একইভাবে টঙ্গীর ময়দানে ইজতেমার আগে একটা জোর হয়। এটা অনেক আগ থেকে ঘোষণা দেওয়া, তার ভিতরে আবার তারা আলাদা হইয়া তারা ওখানে জোরের ডেট দেয়, তারা বিভিন্ন জায়গাতে ইয়ে করা, মানে এইভাবে যায় সেটা অতর্কিত ভাবে না, আমি যেটা আক্রমণটা বুঝি আর কি করা। ভাই, আমি এত গভীর ভাবে বুঝি না, আমি ছোটখাটো বুঝি। যেমন ধরেন আমি একজন মুসলমান, এখন আমারে কিন্তু 10টা হুজুরে 10 ধরনের গাইডলাইন দেয় না। এক এক ওয়াজে গেলে কয় যে 8 রাকাত করেন তারাবি, আবার কেউ কেউ 20 রাকাত, কেউ কয় আমিন কিন্তু আস্তে কইবেন, কেউ কইবেন খবরদার জোরে কইবেন না, আবার কেউ কয় যে মুনাজাত বইয়ে ধরেন, কেউ কয় দাঁড়ায় ধরেন। And আমার কাছে কিন্তু এগুলো আসে না, আসে। আমি কোনটা করি, আমি ইন্টারনেটে ঘাঁটি, 2-10টা হুজুরের বক্তব্য শুনি, শুননা যেটার পক্ষে আমি দেখি যে মানে পজিটিভ ফিডব্যাক বেশি আছে, যেহেতু আমি আলেম না সুতরাং আমার জ্ঞানের জায়গাটা লিমিটেড। তো এরপর আমি করি কি, 10টা বড় আলেমের মতামত শুই না, একটারে মনে মনে নেই যে কবুল করার মালিক হচ্ছে আল্লাহ পাক। এখন আপনাদের মধ্যে যে বিভ্রান্তিটা আছে, সাদ সাহেব বলছে এমন তো না যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্ডার, কালকে থেকে এই দেশে এই আইন ফলো হয়ে যাবে। সাদ সাহেব তো না বাংলাদেশের প্রশাসন চালায় না, উনি তো না না বাংলাদেশের শিক্ষকদের নীতি নির্ধারক না। বাংলাদেশের কওমি শিক্ষা বোর্ড আলাদা আছে মাদ্রাসাদের জন্য, সরকারি হ্যাঁ, প্রশাসন আছে। এটা আমাদের শিক্ষা বোর্ড থেকে বলবো যে ফ্রিতে পড়ান, না তখন হুজুররা ফিরতেন। এটা আমাদের কওমি যে উলামায়ে কেরাম ওরা অনেকদিন থেকে চেষ্টা করতেছে, এটা একটা সমঝোতা, একটা সমাধান অনেক চেষ্টা করছে, কিন্তু উনি ওনার কথার উপরে, উনি যে বক্তব্য দিছে এই বক্তব্যের উপরে অটল, এবং ওনার যে লোকগুলা আছে এরাও তো ওনার এই কথার উপরে অন্ধবিশ্বাস করার কারণে আজকে কিন্তু এই সংঘাত, এই ঝামেলাটা হয়েছে। চান ফিডিয়া তো আর সাদ সাহেবও খায় না, জুবাই সাহেবও খায় না, খাইয়া মইরা গেছে, আরেকজন মাঝখানে আহত হয়েছেন স্বাভাবিক আপনারা। এটা আর বাংলাদেশে শুধু, বাংলাদেশের আপনি এইটা আপনি দেখেন, ইস্তেমার একটা নেগেটিভ ইমেজ না না ক্রিয়েট হয়েছে। আপনি দেখেন শুধু ইজতেমার তাবলিগ নিয়ে না, এই দেশে বাংলাদেশের কিছু লোক হইলো আবেগী,
শুধু তাবলিগ এবং আলেম ওলামা, যে কোনো ধরনের সংঘাত হয়, যে কোনো ধরনের মারামারি হয়, কোনো নেতা কোনো বড় হ্যাঁ, আমাদের বেসিক পয়েন্ট থেকে হারাই গেছিলাম। শাহিন ভাই লিখছেন, ভাই হিলে পাটা ঘষাঘষি মরিচের কামসা। সেটাই, আমরা বাঙালি এতটাই আবেগতাড়িত জাতি যে কেউ ইন্ডিয়ার থেকে বসে বসে বাংলাদেশে মানুষ মার্ডারটা আমরা বসে নিজেরা করি। আপনি বলছেন যে আমাদের মাথা কতটা মানে সস্তা লেভেলের। এই কারণে আমি বিভিন্ন সময় রম্য গানগুলো করি যে বাঙালির মতন আবেগে গুজবে ফালতু জাতি আর দুনিয়াত কোথাও আছে কিনা আল্লাহ জানে। এই ইন্ডিয়ার থেকে সাবস্ক্রাইব বসে বাংলাদেশে মানুষ মার্ডার করে ফেলছে, আর মানুষ মার্ডার করছে কারা? আমাদের বাঙালিরাই। একটা মিনিট। ফরাদ ভাই, বাংলাদেশে এখনই হক্কানি আলমদের মধ্যে এরা বর্তমানে আমির হামজা, আব্দুল্লাহ আমিন, মিজানুর রহমান আজহারি, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সদস্য বড় বড় মৌলবীরা সমতা আছেন এখন। এগুলো আসবে না ভাই। যাক, আমি আজকের লাইভের বিষয় ছিল নির্বাচন নিয়ে। এটা কালকে একটা লাইভ করছিলাম আমি। বাংলাদেশের কয়লা সোনা সব ধরনের ব্যাংক খালি হয়ে যায়, জানিয়ে ব্যাংক করতে খালি জানিয়ে পারবে না, লিখেছেন নূর নবী মির্জা ভাই। আচ্ছা, তো কেউ যদি কলে আসতে চান লিখেন, আর আমি আছি আর মিনিট 10 আছি। ইয়াসিন আরাফাত ভাই, আপনার কল আসে নাই বস, আপনার কল নাই। আপনি আবার বস দেন ওইখান থেকে, আবার একটু কলটা ইয়ে করেন একবার। হয়তো এখন যদি আপনি না পান তাহলে লাইভটা থেকে বের হয়ে আবার ঢুকেন, তাহলে পাবেন। তো আমাদের নির্বাচন কেন্দ্রিক যেই বিষয়টা আছে আজকে, তো সেই বিষয়টার উপরে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম। মাঝখানে একজন হুজুরকে পাই, আমি তাবলিগের ভাই পাইয়া তাবলিগের একটা বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছিলাম, যেটা আমাদের বাংলাদেশে ঘটে গেছে গত 2-1 দিন আগে। আর এটা খুবই অশনীয় সংকেত, কারণ বাংলাদেশে তাবলিগ জামাত একটা বড় জায়গা করে নিছে, সারা বিশ্বের মুসলমানরা কিন্তু আমাদের দেশে আসে। তো এখন কোথাও না কোথাও এগুলোর ব্যাপারে অনেক চক্রান্ত চলছে, যেটা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এগুলোর ব্যাপারে সাবধান থাকা উচিত। বহির্বিশ্বের কারো কথায় আমরা নিজেরা নিজেদের ভাই পিটে মেরা ফেলবো, সেটা কিন্তু উচিত না, এতটা আবেগতাড়িত হওয়া উচিত না। আমির ভাই ধন্যবাদ। আগামীকাল কি বিষয়ে লাইভ হবে বস জানি না, যেটা সম্পর্কে আসবে। আজকে জাস্ট আমি গোলাম মাওলা রনি এবং যে হিরো আলমের এই ব্যাপারটা নিয়ে বেসিক্যালি আসতে চাইছি, তো সেটার সাথে নির্বাচনকে রিলেটেড রেখেছি। যারা আমার পেজে লাইক দেন নাই, আমার পেজটাতে লাইভ দিয়ে রাখবেন। আমি আশা করি নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচন নিয়ে প্রতিদিন আপনাদের সাথে থাকার চেষ্টা করব অল্প কিছু সময়। আচ্ছা, দেলোয়ার ভাই লিখছেন, আমি কোন দল করি? আমি হচ্ছি বাংলাদেশ কি কোন দল বলবো? আচ্ছা, আমি হচ্ছি আওয়ামী লীগের একজন কর্মী। আমার আবার এখন কেউ আবার বকাবকি শুরু করবেন না, আমি আগেই বলি, ঠিক আছে? যে আওয়ামী লীগ কলেজে খারাপ, বিএনপি কলেজে খারাপ, শিবির কলেজে খারাপ, আমি এটা বিশ্বাস করি না। শিবির কলেজে রাজাকার হবে এটার বিপক্ষে অলওয়েজ আমি কথা বলি। কেন? যে হয়তো আমার ভাই সে শিবির করে, সে কিন্তু রাজাকার না, সে রাজাকারের সন্তানও না, তার দাদাও রাজাকার না, কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার দাদা মুক্তিযোদ্ধা। সো শিবির থেকে যদি ভালো ফ্যামিলি পোলাপনে শিবির করে, সুতরাং আওয়ামী লীগ কলেজে সব শেষরা ফালতু হবে সেটাও না, বিএনপি করলে যে সব দুর্নীতিবাজ হবে তাও না। বিশেষ করে ডিপেন্ড করে যে কোন ব্যক্তি কিভাবে রিপ্রেজেন্ট করছে। আর আমি যদি আওয়ামী লীগের পক্ষে এতক্ষণ যারা লাইভ দেখেছেন, আপনি বুঝতে পারেননি আমি কোন দল করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমার কথায় হয়তো কোথাও না কোথাও আপনারা এই ক্লিয়ারেন্সটা পাইছেন, ঠিক আছে? আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি শিবির করি, আমি যাই করি, আমার দল সম্পর্কে ভালো মন্দ কথা বলার, হক কথা বলার মতো সৎ সাহস আমার ভিতরে থাকতে হবে। এইটাই হচ্ছে থাকা উচিত। দলকানা, আন্ধা, বিচি নেতা কর্মী এগুলো প্রতি দলের জন্য ক্ষতিকর। দলের ভাই লিখেছেন মাশাআল্লাহ। তো কেউ যদি কলে আসতে চান লিখবেন, আর আমার পেজটাতে সবাই একটু কষ্ট করে একটা লাইক দিবেন। অজিত কথার ভাতনে যে পেজ থেকে আমি আছি আপনাদের সাথে, পেজের পাশে একটা লাইক বাটন আছে, সেখানে লাইক করবেন। রানা ভাই লিখেছেন নাইস। আর আমার এই ভিডিওগুলো আমি আবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, তো যারা পরবর্তীতে সময় শুনতে চান এগুলো পেজ থেকে নাই হয়ে যায়। আমির ভাই বুঝতেই পারেন নাই আমি কোন দল করি। জি, সবাই অনেকে আছে আমাকে ম্যাক্সিমাম সময় আমি যখন গ্রুপে লাইভ করি 98% মানুষ ধারণা করে আমি বিএনপি অথবা জামাতের রাজনীতির সাথে জড়িত। কিন্তু আমি মনে করি ভাই যে আমি আওয়ামী লীগ করলে যে মানুষ আমার ঘৃণা করবে বিষয়টা তা না। আমি আওয়ামী লীগ করার পরে মানুষ আমার ভালোবাসে, আপনারা ভালোবাসেন। কেন বাসেন? কারণ আমি হক কথাটা বলি। হক কথাটা বলার মধ্যে সৎ সাহস আছে। আমি যদি দেশে থাকতাম কাকে ভোট দিতাম? আমি আমার এলাকার মধ্যে যেই প্রার্থীগুলো আছে এর মধ্যে যিনি ভালো তাকে ভোট দিতাম। আমার ভোটটা এইবার হয়তো কোথাও না কোথাও যে আমার মনে হয় আর কি চরমনাই সাহেবরে দিতাম ভাই, সত্যি কথা। আমি আওয়ামী লীগ করলেও
না, আমার মনে হচ্ছে যে দেশে যে অস্থিতিশীল পরিবেশ ক্রিয়েট হচ্ছে কোথাও না কোথাও চরমোনাই সাহেবরে বা ওই হিরো আলমরে দিয়ে দেওয়া উচিত, মাঝে মাঝে এগুলো প্রতিবাদী করা উচিত এরকম ভোট। ইয়াসিন ভাই আপনার কল আসছে কিনা আমি দেখি। আচ্ছা, ইয়াসিন আরাফাত ভাই আপনার কল আসছে। তো যাই হোক, প্রতিটা এলাকাতেই আপনার প্রার্থী সেই আওয়ামী লীগ থেকে না বিএনপি থেকে আসছে সেটা বড় কথা না, যে আওয়ামী লীগ থেকে আসলে যে খারাপ হবে তা না। আনিসুল হক, মেয়র আনিসুল হক, তিনি কিন্তু আওয়ামী লীগের ছিলেন, কিন্তু ঢাকা শহরের চেহারা বদলে রেখে দিয়েছেন। ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হাল হ্যাঁ ভাই সাহেব, কই থেকে আছেন? আমি আছি ভাই মালয়েশিয়া থেকে। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া থেকে। দেশে বাড়ি কোথায় আপনার বাংলাদেশে? আমার দেশে বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া। আচ্ছা আচ্ছা, পিরোজপুর আপনার কোন বিভাগে আছেন? এটা বিভাগ? এটা হলো বরিশাল বিভাগ, সাইদির এলাকা। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি ব্যক্তিগতভাবে কোন দলের রাজনীতির সাথে জড়িত? আমি ব্যক্তিগতভাবে জামাতের রাজনীতির সাথে জড়িত, মনে আচ্ছা আচ্ছা। প্রাণে সাপোর্ট করি আর কি। না, আপনি মনে প্রাণে প্রকাশ করেন না ভাই। জামাতের রাজনীতি আমি দেখছি যারা করে তারা মিনিমাম একটা দাড়ি রাখে আমার সমান, আপনার এটা নাই। নাম্বার ওয়ান আছে আপনি জামাতের কর্মী, আমি অনেকগুলো আছি, আপনি জানেন যে আমার কি পরিমাণ ভাইয়া বন্ধু আছে বিএনপি জামাতে, প্রচুর। কিন্তু আমরা যখন রাজনীতি করছি, আমি 2003 সালে ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের কমিটিতে ছিলাম, ক্যাবিনেটে ছিলাম। তো তখন আমরা শিবির বিএনপি সবাই একসাথে খাইতাম, নাস্তা রাস্তা করতাম, মিছিলের সময় আলাদা হইতাম, পরে আবার সবগুলো এক জায়গায় বান্দ্রামি সান্দ্রামি যা আছে। তো আমি সবার জামাত যারা করছে দেখছি কি সাথী টাথী ওই পর্যায়ের, আর সবাই তো দাঁড়িয়ে টাড়িয়ে রাখছে। তা আপনি রেখে ফেলবেন ইনশাল্লাহ, যেহেতু আপনি জামাতের কর্মী, আর না, কোথাও না আমি কোথাও এটা সুন্নতের সাথী একটা অংশ। সাথীটাতে ওই পর্যায়ে না, কিংবা আমি যে আপনার ওদের যে সিলেবাস অনুযায়ী করি না, বাট মনে আচ্ছা, প্রাণে আর তাহলে কি কেন জামাত করেন? সমর্থন করি, কেন? যেহেতু আমি কেন? দেশের বাহিরে আছি। আমি সাপোর্ট করি, আমি মনে করি তরুণ প্রজন্ম যারা আছে বা রানা ভাই ধন্যবাদ। সবার উচিত জামাতকে সাপোর্ট করা। কারণ কেন জামাতকে সাপোর্ট আমরা, কেন করবে, এটার পিছনে আপনি যুক্তি দেখান দুই একটা, আমরাও শুনি। ওকে আমি দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো, যদি আমরা চাই যে দুর্নীতিমুক্ত যদি কোনো সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমি মনে করি জামাতের বিকল্প নাই। বাংলাদেশে আচ্ছা জামাতের বিকল্প কোনো কিছু নাই। 2 নম্বরে, আচ্ছা যদি আমরা চাই যে সন্ত্রাস মুক্ত যদি কোনো সমাজ প্রতিষ্ঠা করতে যাই, যে সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, তাইলে অবশ্যই জামাতকে সাপোর্ট দিতে হবে। এই জায়গাতে একটু তিন কন্ডিশন নম্বরে আছে যদি ভাই, আমরা, আমি আপনার একটা ছোট্ট একটা ঘটনা খেয়াল করে দিই। আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মেবি 2000-এর বা এই 2000 বা 99, এই 2-1 বছরের মধ্যে বিএনপির একজন নেতা ছিল বড় ধরনের, তারা কিন্তু জামাতের তারা রক টক্কা এটা কিন্তু মাইরা ফেলছে। তখন কিন্তু বিএনপি শিবির ক্ষমতা ছিল। তো আপনি এখন তারা তো এই কাজটা যারা করছে তারাও তো জামাতের বা শিবিরের কর্মী, তারাও তো কোথাও না কোথাও একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। তাহলে আমি আপনার এই কথা একমত হতে পারলাম না যে জামাত শিবির ক্ষমতা গেলে সন্ত্রাস থাকবে না। না সন্ত্রাস থাকবে, না কম আমার, বেশি, হয়তো কম থাকবে। হ্যাঁ, না আমার কথায় যে আপনাদের সবাই একমত হতে হবে এমনটা না, কিন্তু আমি যতটুকু অ্যানালাইসিস করছি কিংবা দেখছি বা দেখার চেষ্টা করছি, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি দুর্নীতির ব্যাপারে আপনি অন্যান্য কোথাও না কোথাও, অন্যান্য যে আওয়ামী লীগের সব এমপি যে দুর্নীতিবাজ সেটাও না, না বিএনপির না সবাইও যে না, তবে ওই যে কম্পারিজম করলে যে 100 জন কম্পেয়ার আওয়ামী করলে, লীগের মধ্যে হ্যাঁ কতজন দুর্নীতিবাজ, 100 জন হ্যাঁ, বিএনপির মধ্যে 100 জন জামাতের, হয়তো ওই ক্ষেত্রে জামাত আগায় যাবে কোথাও না কোথাও, এটা আমি জি, মানি। কিন্তু সন্ত্রাসী হ্যাঁ। কর্মকাণ্ডের বেলায় ভাই আমি আপনার সাপোর্ট করতে পারলাম না। আচ্ছা, আরেকটা নেক্সট থ্রি। আচ্ছা, এইটা আরেকটু আমি কথা বলি এটা নিয়েই, সন্ত্রাসী ব্যাপারটা। আমরা অন্য যে 2টা দল আছে, রাজনৈতিক দল আছে, এই যে বিএনপি এবং আওয়ামী লীগ, বড় বৃহত্তর 2টা দল। কিন্তু আপনি আচ্ছা, আওয়ামী লীগের দেখবেন যে দলীয় কোন দলে, এই যে আপনার তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হওয়ার এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের আমার মনে কুমিল্লাতে হয় একজন যে মার্ডার প্রায় হয়েছে, হ্যাঁ, 10 তফসিল থেকে ঘোষণা 12 জন কুমিল্লাতে একজন অলরেডি হয়ে মরছে। গেছে। 10 থেকে 12 জন অন্তত দলীয় কোন দলে নিহত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে হুম আওয়ামী লীগের, এবং মাঝে মাঝে বিএনপিরও হয়, ঠিক হুম। আছে? কিন্তু আজ পর্যন্ত আমি শুনি নাই কোনো জায়গায় যে জামাতের মানে দলীয় কোন দলে, কোথাও মারা গেছে না জামাতের। দলীয় কোন একটা দলে জিনিস আমার কোথাও কাছে, কোন জায়গায় মারামারি হয়েছে জামাতের কিংবা রাজনীতি কিলিকিলি কেন হয়েছে। ইয়াং পোলাপাইন করে আমি সেটার পিছনে একটু অ্যানালাইসিস করছি। তা আমি আমার নিজের চোখে দু একটা জিনিস যেটা দেখছি, আমি আওয়ামী লীগ করি বিধায় যে আমি জামাতের সম্পর্কে বলবো না তা না। একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে ক্যাবিনেট ছিল জামাতের, তো এই ক্যাবিনেটে যিনি সভাপতি ছিল খুবই সিম্পল ফ্যামিলির একজন মানুষ ছিল, যার আর্থিক কোনো এবিলিটি নেই, বাট তিনি সভাপতি ছিল। তা আমি যে হোসেন ভাই নাম ছিল, তা আমি বলি হোসেন ভাই কেমনে সভাপতি হলো। নর্মালি আমাদের যিনি সভাপতি ছিল তিনি কুমিল্লা শহরের হেভিওয়েট একজন বাপের পোলা, হ্যাঁ, বা ওই লেভেলের, বা বিএনপির যারা ছিল। তো শিবিরের যাই ক্যাবিনেটটা ছিল, আরে ভাই আমি লাইভে আছি, দয়া করে আমার কেউ কল দিয়েন না। আচ্ছা, আসেনি এরকম কাজ, বলতেছি যে আমি লাইভে আছি, আমার মেয়ে আমারে কল দিতেছে। আচ্ছা, নতুন করে মেসেঞ্জারে কল দেওয়া শিখছে, যার ইচ্ছা তারে কল দেয়।
আমার ডেইলি 100 বার কল তো দেয়। আমার মেয়ের বয়স হচ্ছে কি নাম 2.5 আপনার বছর, মেয়ের নাম বড় কি? হয় নাই। ইলিয়া, ইলিয়া মাত্র 2.5 বছর হয়েছে। তো সে আইপ্যাড খুব ভালো বুঝে। এখন সে মেসেঞ্জারে ঢুকে ঢুকে আমার কল দেওয়া শিখে গেছে। থামাও। হ্যাঁ, বলেন। আমার বিবি আমার লাইভে তো বলতেছে যে মাইয়া কি করে খবর নাই, দাঁড়াও তোমার জামাত বিএনপির কাছে পাঠিয়ে দিতে হইব। আচ্ছা যাক না, আমি যেটা বলতেছিলাম, তো তাদের যেই ক্যাবিনেটটা দেখছি, তো সেই ক্যাবিনেটটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে স্বচ্ছতার একটা অংশ আছে। ওটা আমি মানি, যে আপনি যেটা বললেন যে মানে অভ্যন্তরীণ কোন্দলটা হয়তো একটু কম আছে। আচ্ছা, জি, নাই কিন্তু এখন বললেই চলে, আপনাদের যে যে আপনাদের যতটুকুই যে আছে। মেইন জায়গা যেটা, আপনাদের যে দলের যে মেইন প্রতিষ্ঠাতা, যেমন আমি কেন আওয়ামী লীগ করি আপনারা আমি এবার বলি, অনেকে জানতে চান যে কেন আমি, আমি তো বিএনপি শিবির করার কথা ছিল জি। অনেকের ধারণা যে আমার মতন মানুষ নাকি বিএনপি শিবির করে, কেন আমি আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতি করি। আমার আওয়ামী হ্যাঁ, লীগের রাজনীতির জায়গাটা কোথায়, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর জি, রহমান। এটা আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, শিবির করেন, এটা যে অস্বীকার করবে আমি তাকে পছন্দ করবো না, এই কারণে যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের জায়গাটা কিন্তু খুবই অবদান। স্ট্রং। জি, জি, জি। স্বাধীনতাটারে যুদ্ধ বলে বঙ্গবন্ধুকে বন্দুক লিয়ে যুদ্ধ করছিল, অনেকে কোন উনি কি যুদ্ধ করছেন, উনি তো জেলখানাতে ছিল। ভাই নেতা না, এক জিনিস, হ্যাঁ, নেতারা নেতৃত্ব এক জেলখানায় থাকে, জিনিস। নেতারা জেলখানাতেই নেতারা থাকে। মাঠে নাইমা লাঠি দিয়ে পিটাপিটি করবে না। পিটাপিটি তো করে না, বা করার জন্য তো না ওই নেতা। পর্যন্ত আসার পরে এর আগের যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম সবকিছুতে কোথাও না কোথাও তার প্রতি আমার আদর্শের জায়গাটা অনেক স্ট্রং হয়েছে। জি, কিন্তু স্বাধীনতা যুদ্ধে শুধু যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে ওই জায়গাতে একটু কন্ট্রাডিকশন সেটাতে আমারও আছে, যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করে না, না, আওয়ামী লীগের নেতৃত্বে তখন বাংলাদেশের দলে একটা ছিল, তো যেই কারণে হ্যাঁ, আওয়ামী লীগের নামটা চলে আসে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিভিন্ন দলের মানুষ, সাধারণ মানুষ, কৃষক, প্রশাসন সবাই তখন কিন্তু যে আপনাদের শহীদ জিয়াউর রহমানও কিন্তু তখন কোনো দলের নেতা ছিলেন না, তিনি সামরিক বাহিনীর না, একটা নেতা ছিলেন। তো ওই সময় কিন্তু সবাই বাংলাদেশের জন্য লড়ছে, ওই জায়গাতে আমার কোনো দ্বিমত নাই। তো ওই জায়গা থেকে ওনার প্রতি আমার আদর্শিক জায়গাটা ক্রিয়েট হয়েছে। কিন্তু এরপরে আইসা যে লাস্ট যে রাজনীতিগুলো চলতেছে বর্তমানে, আমি ওইগুলাতে ম্যাক্সিমাম সময় সমালোচনা করি। ভাই কোনো যদি আমি আমার ভবিষ্যৎ প্ল্যানিং আমি রাজনীতি করবো, এটা কম বেশি সবাই বলছে বা জানে, তা আমি কিন্তু আমার দল থেকে নমিনেশন পাবো না, সেটাও আমি শিওর। এইসব ভিডিও গুলো তখন ডকুমেন্ট হয়ে যাবো যে সমালোচনা করছে বৈশা বৈশা, তা আমি জানি। ঠিক আছে, আমার স্বতন্ত্র ছাড়া গতি থাকতো না। তো আচ্ছা যাক, ফরাদ ভাই ইনশাল্লাহ কখনো কোন্দল হবে না জামায়াত শিবিরের, অবশ্যই দিতে পারবো। রোহান ভাই এখন দেন, সবাই দেখুক। আচ্ছা ফরাদ ভাই কে বলছে এটা আপনি রেফারেন্স দিতে পারবেন, কি লিখছিল প্রিয় ভাই শুনে কথা বলছেন। আচ্ছা হ্যাঁ, টঙ্গীর ইস্তেমা সম্পর্কে আমি জানি না, যদি এরকম কথা বলা হয়ে থাকে যে 3 বার ইস্তেমায় গেলে 1000 সোয়াব হইব, এগুলো একদম মিথ্যা বিভ্রান্ত ফালতু কথা, যিনি বলেন তার কথাতে আমল না করাই উচিত। আচ্ছা, আর একটা কথা বলি, জি ইয়াসিন ভাই। যে টঙ্গীর ইজতেমা সম্পর্কে আমরা একটা জিনিস বুঝে আসেন আমার, যে কোরআন হাদিস যেখানে বিদ্যমান বিদ্যমান আছে, এইখানে আমরা কেন এরপরে কেন মানুষ যায়? সাদ সাহেবের কথা কিংবা জোবার সাহেবের কথা, এদের কথা নিয়ে আমরা মারামারি করব? না, এরা কারা, এরারও কিন্তু একটা সংজ্ঞা আছে। আপনি দেখেন যে বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানে পীর ব্যবসা, মাজার ব্যবসা, ভান্ডারি ব্যবসা, আমি কিন্তু ভাই আমার আবার কেউ ভুল বোঝে না, আমি কিন্তু পীরের এন্টি গ্রুপ, পীর ভান্ডারি এগুলো আমি দেখতে পারি না। তবে হ্যাঁ, হক্কানি পীর যারা আছে, এখন হক্কানি পীর যে কে এটাই বোঝাই কষ্ট, নাম্বার ওয়ান। তারপরে হক্কানি পীর যদি কেউ থাকেন, আমরা দিনের ব্যাপারে জানার জন্য কারোর কাছে যাইতে হয়, এটা ঠিক, কারণ প্রতিটা মানুষের জ্ঞানের জায়গাটা সমান না। আপনি যেটা জানেন আমি ওইটা জানি না, আবার আমি যেটা জানি ওইটা আপনি জানেন না। আমার অনেকে জিজ্ঞেস করে যে ভাই কারাওকে দিয়ে কেমনে গান করে, বেসিক্যালি তো আমি গানের লাইভ করি, তো অনেকে আমার কাছে গান সম্পর্কে জানতে চায়, কারণ তাদের মনে হয় যে আমি জানি। তো এরকম ধর্ম সম্পর্কে আমরা কারোর কাছে জানতে চাই। তবে আপনি বুঝা নিবেন যে কোনটা হক্কানি, যে বেটা গেলে তোমার বাড়ির মুরগা কয়টা আছে, গাছে লাউ ধরছে নি, গরু দুধ দেয়নি ঠিক মতো, আইন একটু ফুদিয়া দেবো, তাহলে বুঝছেন যে ভাই এই লোকগুলো যে 2 নাম্বার, হক্কানি পীর জীবন হইতে পারে না। বরঞ্চ না, যে লোক আপনি গেলে আপনারা হয়তো খাওয়াই টাওয়াই দিবে, আসার সময় বলবে যে তোমার পকেটে গাড়ি ভাড়া আসেনি, 20 টাকা লয়ে যাও, আপনি বুঝবেন যে সে কোথাও। একটা জিনিস কি আমি বলি, যে আগে আমাদের বুঝতে হবে যে পীর কি, পীর জিনিসটা কি। পীর হুম হলো ফার্সি শব্দ, ঠিক আছে? হুম। পীর শব্দটা বাংলা শব্দ না, এটা কিন্তু ফার্সি শব্দ, আচ্ছা যার যাক, অর্থ। আমরা আবার আলোচনা অন্যদিকে নিয়ে যেতেছি, একটু আমি একটু আবার একটা রাজনীতি মিনিট, নিয়ে রাখতে চাচ্ছি, একটা হ্যাঁ। মিনিট রাজনীতির উপরে রাখতেছি, একটা মিনিট জাস্ট, যেহেতু জি ফার্সি রানা ভাই জিনিস সাথে এইটা, থাকবেন। এটার অর্থ হলো শিক্ষক। এটা হুম বাংলা যদি আমরা মনে করি, তাহলে মনে করতে পারি এটার প্রতিশব্দ শিক্ষক, টিচার, এই এই জাতীয়। ও কিন্তু ভাইরে, আমি আবার লাইভে ক্লিয়ার যে অনেকে মনে করবে যে কিতা খাই, আবার মাঝে মাঝে পরে মেসেজ দেখো ভাই বিয়ারের বোতলটা সুন্দর ছিল, ভাই এটা এনার্জি ড্রিঙ্ক, বিয়ারের বোতল না। হ্যাঁ,
তো আমরা যদি শিক্ষক হিসেবে মানি তাইলে আর সমস্যা নাই, কিন্তু আমরা এটা বুঝি না, আর বোঝার জন্য না সেটাই বুঝে নেতাদের কাছে ঝামেলাটা যাইতে দিয়ে হয় দেয়। বা যেখানে যাইতে হয়। তো ভাই বাঙালির দ্বারা সব সম্ভব বুঝলাম না, এটাই তো কইলাম যে তাবলিগে ওই ভারত থেকে বইয়া বাংলাদেশের মানুষ মার্ডার করে ফেলেছে। পাওয়ার দেখছেন ওই যে কয় না, যে হ্যাঁ, কি যে একটা ডায়লগ ছিল ডিপজলের, মারমু এখানে লাশ পড়বে শ্মশানে, ডিপজলের না এটা মিঠুন দেবের জানি কার জানি একটা ডায়লগ ছিল, মিঠুনের যে সালা মিঠুন মারবো মিঠুনের এখানে সালা লাশ পড়বে শ্মশানে। লাস্ট পাবে তো এরকম শ্মশানে। শ্মশানেই ফেলাই দিছে বাংলাদেশে ভাই। আচ্ছা যাক, দেলোয়ার ভাই সাথে আছেন, ধন্যবাদ। তো ইয়াসিন ভাই আরেক সাথে থাকা। আচ্ছা আরেকটা বিষয় আপনার থেকে যেটা জানার, না আপনি কি মনে করেন যে এবার ইলেকশন সুষ্ঠু হবে নাকি হবে না? না, সুষ্ঠু হবে বা হওয়ার মতন এখনো পরিবেশ তৈরি হয় না যে সুষ্ঠু হবে, এরকমের কোনো নমুনা এখন পর্যন্ত আমাদের যে কমিশন আছে, কমিশন হুম। দেখাইতে পারে নাই যে তারা সুষ্ঠু নির্বাচন মানে করবে। আপনার পিরোজপুরের কারণ খবর কি? আপনি সারা বাংলাদেশে আলোচনা করলে আপনার পিরোজপুরের পরিবেশ কি? আপনি তো যোগাযোগ রাখেন বা খবর নেন। হ্যাঁ, টুকটাক আছে, কিন্তু আমাদের পিরোজপুরে 3টা আসন, 3টা আসনের ভিতরে আমি আছি পিরোজপুর 3-এ। তো ওইখানে আচ্ছা। আমাদের জাতীয় আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছে জাতীয় পার্টির, আর বিএনপির হয়েছে এই। তো আমার মনে হয় যে ওই জায়গায় আপনারা কি স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন না নাকি পিরোজপুরে? এগুলো তো বিএনপির ঘাঁটি, আপনাদের জামাত শিবিরের ঘাঁটি তো হ্যাঁ, ওই জায়গাটা। তো ঘাটি ঠিক ঘাঁটি আছে এখন বাট আপনারা যখন কোন যে সাহস পান না, আমি আবার নাম একটু বুঝতে চাই আর কি, যে কিছু কিছু জায়গা, আজকে কিছু শোনেন, কিছু জায়গায় প্রশাসন কিন্তু এক আপনারা সিলেক্টেড আজকে আছে। হুম। আওয়ামী লীগের এক এক নেতা আপনার এ হলো কুষ্টিয়ার আচ্ছা। উনি প্রকাশ্যে বলতেছে যে জামাত মানে বিএনপির যারা আছে উনি আলটিমেটলি টাইম দিয়ে দিছে যে 2 থেকে 3 দিনের ভিতরে যদি আত্মসমর্পণ না করে ওনার কাছে, তাইলে উনি পিটাইয়া আপনার কাছে এগুলোর দোকানপাট ভিডিও ব্যবসা ফুটেজ আছে? এগুলো প্রতিষ্ঠান। কি আপনি নিজে হ্যাঁ, হ্যাঁ, দেখছেন না কানে শুনছেন? হ্যাঁ, আমি ভিডিও দেখছি, লাইভ ভিডিও করে আচ্ছা। কেউ দিছে, এটাই আমি দেখছি ফেসবুকে। তাহলে আমার তো উচিত, আমার মতে এটা উচিত যে যারা এগুলো আছে, আপনারা যারা ভিন্ন ধরনের রাজনীতি করেন, সরকারের মানে বিরোধী দলের রাজনীতি করেন, আপনাদের যে কমান্ডিং পর্যায়ের লোক আছে বা যারা বিএনপির বড় বড় কমান্ডিং পর্যায়ে, তারা কেন এগুলো নিয়ে কথা বলে না? এগুলো তো না, প্রকাশ্যে ক্রাইম। এখন এটা তো সব জায়গায় হইতেছে, সারা বাংলাদেশ সব জায়গাতেই হচ্ছে। তো সারা বাংলাদেশে যখন না, যেটা এইরকম আসছে, কথা, আমার কথা হলো এখন কি আপনার বিএনপির পক্ষ থেকে বা জোটের পক্ষ থেকে ওই ধরনের কোনো মানে আইনের সহায়তা চাওয়া হয়েছে যে এই লোক তো প্রকাশ্যে এরকম থ্রেট দিতেছে, তখন পুলিশ প্রশাসন কি ইগনোর করছে যে ভাই হাতে দিব, হাতের লাইসেন্স আছে? এরকম যদি হয় সেটার বিপক্ষে আমি একটা লাইভ করবো। কিন্তু যদি হয় যে একজন বলছে কিন্তু সাধারণ মানুষ চুপ, কে কথা কইব, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবো কে? এতটা তো নিশ্চয়ই দেশের অবস্থা খারাপ হয় নাই। না, আরেকটু কথা বলি এটা আমি তাইলে, প্রশাসনের চোখে দেয়া যে দরকার। শোনেন, রিয়া আপু একটা ভালো ছেলে আছে। যখন বাংলাদেশে একটা ছেলেরে যখন হাতুড়ি দিয়ে পিটানো হয়েছিল, এই ভিডিওটা কি আপনি দেখছিলেন? বা বিশ্বজিতের মার্ডার থেকে অনেক ভিডিও চোখের সামনে আসছে বিভিন্ন সময়। হ্যাঁ, আর কিছু মার্ডারের প্রকাশ্য নিজের সামনে হয়েছে, এগুলো আপনাদের সরকারের সময়, তখন আমি রাজনীতির জি, সাথে জড়িত, অনেক কিছু চোখের সামনে হয়েছে। তো এই দেশে আপনার একটা জিনিস বোঝা উচিত, আপনি এই দেশের বাইরের লোক না, যে ক্ষমতায় সে অনেক কিছুর ঊর্ধ্বে। এটা জি, হচ্ছে এই অবশ্যই। দেশের বা আমাদের এশিয়া যে এটা দেশগুলো আছে, সিস্টেম। বিশেষ করে না এই জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এটা না আমাদের এই জন্য সিস্টেম। এই জন্য আমি চাই স্থায়ী রাজনীতি, 1 মিনিট কথা বলি, স্থায়ী একটা হুম। সমাধান আমি মনে করি হওয়া উচিত যে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, ঠিক আছে? আমি নিজের থেকে মনে করি না যে এখন যদি এটা এটা তো আপনার যে পৃথিবীতে সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, তো বারাক ওবামা হ্যাঁ, 2বার ছিল, হ্যাঁ, 2বার তাইলে থাকতে আমার পারে, মনে হয় হয়তো যে 3বার না 2বার, হইতে পারে, সেটা হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একটা জিনিস আমি বলি একটু, যে এক ব্যক্তি যদি 2বারের বেশি প্রধানমন্ত্রী না হয়, তাহলে দেখা গেছে যে এই যে রাজনৈতিক যে একটা আছে পাওয়ারের যে মানে ক্ষমতার যে অপব্যবহার যেটা আছে, এটা আমি মনে করি হবে না, চিরতরে বন্ধ হয়ে যাবে এক। আর দ্বিতীয়ত, নতুন যারা আমাদের মন্ত্রী পরিষদে বা এমপিতে আসবে, নমিনেশন না নিয়ে সাথে আসবে, ওইটাও অ্যাড করা দরকার, এক ব্যক্তি প্লাস যে একই পরিবারের দুইজন। না, না, ধরেন এক এক ব্যক্তি ব্যক্তি, একই, এখন দেখা গেছে অনেক নেতারা যেমন খালেদা জিয়ার দুই তিন বাচ্চা ছিল, হ্যাঁ, আর তারা কিন্তু 20-30 বছর খাইয়া ফেলবে। আমি এখন বলি আওয়ামী লীগের শোনেন, আমাদের শেখ হাসিনারও 4-5 জন আছে, না, না, এখন জামাত এইটা শিবিরের যে এই ছিলেন। এটা আমি হ্যাঁ। বলি, যখন আসবে, ঠিক আছে, এখন যেমন আমাদের যে দলের যে প্রধান, দলের তো ওনাকে অবশ্যই প্রধান হইতে হবে, সবার কমন মানতে হবে, ওনায় তো মানতে হবে, তা না হলে তো আর উনি হইতে পারবে না। আচ্ছা মাঝখানে একটা প্রশ্ন, যেহেতু আপনার জোটের সাথে হ্যাঁ, আছে, মানে একটা দলীয় প্রধান হিসাবে হওয়ার মতন অনেকেই বলে আওয়ামী লীগ ঘরানার যারা আছে, বা কোথাও না কোথাও আমারও মাঝে মাঝে এটা চিন্তা হয় যে আমাকে যে লিডিং করবে, ধরেন নর্মালি আমি পড়াশোনা করছি, আমি একজন ছোটখাটো গ্রাফিক্স ডিজাইনার, আপনার দোয়ায় মাস্টার্স কমপ্লিট আমার। তো আমাকে যদি কেউ লিডিং দিতে আসে আমার সাবজেক্টটাতে, তার মানে সে পিএইচডি করতে, মিনিমাম তার ডক্টরেট ডিগ্রি থাকতে হবে, এর নিচের গুলো আমি করে ফেলছি, এখন আমি ডক্টরেট করতে পারি নাই। তো একটা রাজনৈতিক দলের প্রধান যিনি হবেন, যার আন্ডারে ধরেন এখানে বহুত হাই কোয়ালিটির, যেমন বিএনপিতে অনেক আছেন যারা জেনারেল মেজর ছিলেন, আর্মির লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তো তাদেরকে যখন আপনি গাইডলাইন দিবেন, যিনি প্রধান আছে দলীয় প্রধান,
তো সেই জায়গায় কি আসলে বিএনপি যিনি প্রধান আছেন খালেদা জিয়া, ওনার ওই যোগ্যতা জায়গাটা কি ঠিক আছে কিনা? হিরো আলম কইছে ভাই, এটা আমার কথা না, আমি বলি, যে শোনেন না, 8 বার আমি যদি বলি, প্রধানমন্ত্রী হয়। হ্যাঁ। এরপর আরো একটু কথা আছে যে যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, আর একটা এদের পাশাপাশি আরো কিছু মানে আমাদের পার্লামেন্টের মানে আরো কিছু আইন সংযোজন করা উচিত, যেমন বিএ পাস ছাড়া নতুন কেউ এমপি তো নয়, এটাতে আপনারা মানে বিএ ক্ষমতা পাস ছিলেন ছাড়া। তখন কি করছেন? মানে এখন আওয়ামী লীগের না না আমি দৌড়াদৌড়ির পরে নিয়ে এগুলো খেয়াল আইছে, না আমি আমি জানতে চাচ্ছি আমি আর কি। শোনেন, আমি বলতেছি আপনারে যে এইটা যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে এটা করবে এমন না, যে আওয়ামী লীগের হুম। যে কালকে এটা করে নিতেছে এমন না, তাহলে কিংবা এগুলা কেন বিএনপি যে আপনারা ক্ষমতায় ক্ষমতায় বসলে, থাকাকালীন ভাবলেন না? আমি শোনেন জাস্ট শোনেন, আমি এটাই বলি, জানতে চাচ্ছি। বিএনপি ক্ষমতায় কালকে আসলেই যে এই আইন করবে আমি এটা 100% শিওর, যে কালকে বসে এই আইন করবে না, কোনোদিনও না, করতে চাইবো না, কিন্তু করা উচিত বলে আমি মনে করি। তো যদি না করে দল ছেড়ে দিবেন নি না, তখন আবার ওই যে আমাদের সাথে থাকবেন? না, দল তো যেহেতু আপনি কি মনে রাজনীতি করেন, দলের জন্য করেন না দেশের জন্য করেন? আমি মনে করি প্রত্যেকেরই উচিত যে দেশের জন্য হওয়া উচিত, দলের জন্য না। তাহলে তো ধরেন কিংবা যখন আমরা দল চেঞ্জ করি, মানুষ আমরা রেখে হোল দিই, নেতা চেঞ্জ করলে হোল দিই, তো এইটার ব্যাপারে আপনার বক্তব্য কি? ধরেন কথার কথা, আমি কোথাও না কোথাও আওয়ামী লীগের রাজনীতি থেকে কিন্তু একটু দূরে চলে আসছি। কেন আসছি? কারণ বিভিন্ন কর্মকাণ্ডে আমি কিছুটা বিতর্কিত, যেটা ভালো করে সেটার পক্ষে, যেমন স্যাটেলাইটের বিপক্ষে অনেকে কথা বলছেন, আমি পক্ষে বলছি। মাশরাফি নির্বাচনে আসছে, আমি এটার পক্ষে ছিলাম। আওয়ামী লীগের পক্ষে আসুক, বিএনপির পক্ষে আসুক, যে এমনি আসুক, ওদের রাজনীতিতে আসা দরকার, আমাদের থেকে অনেক ভালো কোয়ালিটির তারা। তো এই যে জামাত শিবিরের যে রাজনীতি, এখন যখন আপনার নেতারা ধরেন যখন ক্ষমতায় ছিল, আপনি যে একটা কর্মী হিসেবে মাশাআল্লাহ এত সুন্দর চিন্তা করেন, তাহলে আপনার নেতারা যারা আছেন, আমরা তো নর্মালি জানি যে আপনারা পজিটিভ থিঙ্কিং এর রাজনীতি করেন অলওয়েজ। তা আপনারা আগামীবার ক্ষমতায় গেলে আপনারা কি এরকম এজেন্ডা গুলো রাখবেন কিনা নেতৃত্বের মানে নেতাদের কাছে, সাধারণ কর্মীদের পক্ষ থেকে? না, আসলে একটা জিনিস কি, একটা আইন পাস করতে গেলে আপনার তো ওই যে মন্ত্রী পরিষদে দেখা গেছে যে অন্তত মানে জয়যুক্ত হতে হয়, ঠিক আছে? সেটা জানি, আপনার পাশ করানোর হ্যাঁ, দরকার নেই, আপনারা মানে না এপিল না, করবেন কিনা, যেটারে হ্যাঁ, সামনে এইটা আনবেন আমি কিনা। মনে করি অন্তত সামনে অবশ্যই যারা আছে হুম। হয়তো বা নিয়ে আসবে, কারণ আমরা তো বললেই যে চলে আসবে এমন কিছু না। আমি আমার জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে এটা হওয়া উচিত স্থায়ী একটা রাজনৈতিক সমাধান, আর এটা যদি যতদিনে না হবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির কখনোই কোনো কেউ সমাধান হবে না জামায়াত এছাড়া। শিবির দল চেঞ্জ করে নাকি? ফরাদ ভাই লিখছেন করে ভাই, জামায়াত শিবির দল চেঞ্জ 이거 করে 인자 온 거예요? 밑에 거 안 더요. 어? 이건 안 더요. 이거 유통기한 지난 거야? 아니 이건 아직 등록이 안 됐어요. 거기 소리에 있는 거만 해. 이건 안 되구나. তো ঠিক আছে বস, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকবেন, ঠিক আছে? আর যাওয়ার আগে পেজে এখন লাইক মারবেন, নাইলে দেখবেন যে জামাত শিবির আমি খুঁজে লাইক একটু মারা দৌড়াবো, আছে, ঠিক আছে? লাইক মারা আছে, অনেক সময় দেখি মাঝে মাঝে রাতে আচ্ছা ফ্রি আচ্ছা, থাকি। হ্যাঁ আপনি আমার লাইভ দেখেন, এটা আমি খেয়াল করছি। আপনি সবসময় আছেন সাথে, থাকার জন্য ধন্যবাদ ভাইজান। তো ভালো ওকে, থাকেন, সুস্থ তো থাকেন, আমিও লাইভ থেকে চলে যাবো, ওকে, আর আল্লাহ 2-4 মিনিট হাফেজ। আছে। আচ্ছা ওকে, আচ্ছা, আল্লাহ যাই হাফেজ। হোক, জি। আহ তো ধন্যবাদ, অনেকে আমার সাথে আমাদের লাইভে আজকে এই পর্যন্ত ছিলেন। তো আমি চাচ্ছি যে নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে সবসময় লাইভে থাকবো, আপনাদের সাথে থাকবো। অনেকে এগুলা কথা বলতে পছন্দ করেন। তো যাবার আগে আমার পেজটাতে একটা করে লাইক দিয়ে যাবেন, আমার সাথে থাকবেন। একটা মিনিট, একটা মিনিট। 얼마예요? 5,250원이요. 또 줘요? 네. ভাই আমরা একটা দেশে বাস করতেছি, ফেসবুকের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, লিগ পুলিশ আজকাল কমেন্ট করতে ভয় লাগে। এখন ভয় লাগলে তো ভাই ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আপনি যদি এত কিছুতে ভয় পান, তাহলে বাংলাদেশ স্বাধীনই হতো না। আমরা এই যুগে এসে যদি বলি যে এই অবস্থা, তাহলে স্বাধীন হবে কিভাবে? আপনি আপনার দলের সমালোচনা করার মতো সৎসাহস রাখেন। যদি আপনি নেতাটা খান, ওই যে টেন্ডারবাজির ভাগ নেন, তারপর সিএনজি স্ট্যান্ডের ভাগ নেন, বা ধরেন আপনি দলীয় সুযোগ সুবিধা ভোগ করতেছেন, তাহলে পারবেন না, তাহলে আপনার দ্বারা হবে না। তো অনেকক্ষণ ছিলেন আমার সাথে, সেই কারণে ধন্যবাদ সবাইকে। চেষ্টা করবো প্রতিদিন কিছুটা সময় আমাদের সামনে চলমান ইলেকশন নিয়ে কথা বলার জন্য। আর যারা বিভিন্ন দল করেন, অনেক সময় কথা বলতে চান, কষ্ট আমার কষ্ট, যে আপনার প্রশ্ন বলেন, আমি উত্তর দিয়ে যাচ্ছি, চট করে বলে ফেলেন ভাইজান। তো যারা বিভিন্ন বিষয়ে কথা বলতে চান নির্বাচন নিয়ে, যদি চেহারা দেখাতে ভয় পান, সমস্যা নেই, অন্ধকারে থেকে কথা বলেন। আর নিজের আইডি থেকে ভয় পেলে ফেক আইডি থেকে বলেন, তবে নিজের আইডি থেকে কথা বলতে সৎসাহস থাকা ভালো, এটা মনে রাখেন, ঠিক আছে?
কষ্ট ভাই আপনার প্রশ্নটা করেন, আমি তাড়াতাড়ি উত্তর দিয়ে বিদায় হচ্ছি। তো কালকে আবার ইনশাল্লাহ কিছু ভাইকে কলে নেব। তো আমি চাচ্ছি প্রতিদিনই বিভিন্ন দলের মানুষের সমন্বয়ে আওয়ামী লীগ, বিএনপি, শিবির যারা আছেন রাজনীতি আমাদের ফিল্ডে, বা চরমনাই সাহেবের যারা সাপোর্টার আছেন, তাদের কাউকে না কাউকে কলে নিয়ে বিভিন্ন বিষয়গুলো জানার ইচ্ছে হয়। তো হয়তো আমার অনেক তথ্যতে ভুলও থাকতে পারে, তো যদি ভুল থাকে ক্ষমা করবেন, আর যদি সঠিক হয় মেনে নেওয়ার চেষ্টা করবেন। রাজনীতি হবে নিজের জন্য না, রাজনীতি হবে দেশের জন্য, দলের জন্য না। যারা দলের রাজনীতি করেন, যারা নেতার রাজনীতি করেন, আজকে আপনার নেতা আওয়ামী লীগ আছে, কালকে বিএনপি হয়ে যাবে। বিএনপি সাপোর্টার, আচ্ছা আমি কোনো রাজনীতি করি না, আর নবী মির্জা বলেছেন বিএনপি সাপোর্ট করেন। আচ্ছা, বিএনপি সাপোর্ট করলো, আপনি বিএনপির কোথাও না কোথাও একজন কি বলে কর্মী, ঠিক আছে? আপনি হচ্ছেন মানসিক কর্মী, মানসিকভাবে মন থেকে সাপোর্ট করেন, সেটাই। সজীব ভাই হাই। তো কষ্ট আমার কষ্ট, আপনি মনে হয় প্রশ্ন করতে অনেক হ্যাঁ, তাহলে কালকে লাইভে থাকবেন বস। তো আজকে আমি বিদায় হয়ে যাচ্ছি। আর না দেখা নামাতে পড়ে এই কথা বলে মধ্যে সাথে দিনেছেন বেশি দিতে সত্য হয়েছে ফরাদ ভাই লিখছেন। আচ্ছা বস, তো কালকে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। আর যাওয়ার আগে অবশ্যই আমার পেজটাতে লাইক করে যাবেন। আর আমার এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল আছে নাইম কেয়ার, NAYEEM স্পেস কেয়ার, আমার প্রোফাইলে দেওয়া আছে। আমি এখান থেকে আমার এই পেজ থেকেও শেয়ার করি। তো ওইখানে আরও অনেক ভিডিও আছে, আপনাদের দেখার ইচ্ছে হলে দেখে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।